আজকে আমরা সময় দূরত্বের অঙ্কগুলোই সলভ করব। টাইম অ্যান্ড ডিস্টেন্স, আগের দিনও টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক একটা সেট করানো হয়েছিল। তো টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের সেটটা করার আগে আমাদের কয়েকটা জিনিস একটু জানা দরকার। মানে টাইম অ্যান্ড ডিস্টেন্স সম্পর্কে বেশ কিছু সূত্র আছে বা কয়েকটা তথ্য আছে, ইনফরমেশন আছে, যেগুলো একটু জানা দরকার, সেগুলো আমরা একটু বলে দিই। তো টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করতে গেলে আমাদের প্রথমেই গতিবেগ কনভার্ট করাটা জানতে হবে। গতিবেগ কনভার্ট করা মানে যদি কোনো গাড়ির গতিবেগ কিমি পার ঘন্টায় থাকে, ঘন্টাতে গতিবেগ থাকে, তো ঘন্টায় থেকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হয় গতিবেগ অনেক সময়। তো কিমি পার ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডে গতিবেগ নিয়ে যেতে হয় তাহলে 5/18 দিয়ে গুণ হয়। আর মিটার পার সেকেন্ড থেকে যদি কিমি পার ঘন্টায় যেতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ হয়। ঠিক তার উল্টোটা, কিমি পার ঘন্টায় হলে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে হলে 5/18 দিয়ে গুণ। আর যদি মিটার পার সেকেন্ড থেকে আমরা কিমি পার ঘন্টায় যাই তাহলে 18/5 দিয়ে গুণ হবে। আবার যদি কখনো কখনো কিমি পার ঘন্টা থেকে মিটার পার মিনিটে যেতে হয় তাহলে 50/3 দিয়ে গুণ হবে। এগুলো সবই লেখা আছে আমাদের পরের পেজে আছে সব কিছু লেখা। আর টাইম অ্যান্ড ডিস্টেন্সের একটা ফর্মুলাও আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে S=d/t। এস মানে স্পিড মানে গতিবেগ, ডি মানে হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স। এই ডি মানে ট্রেনের দৈর্ঘ্য, ব্রিজের দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, যে কোনো কিছু হতে পারে। টাইম মানে তো সময়, আমরা জানি সবাই। তো যখন আমরা স্পিড বার করব, গতিবেগ যখন বার করব, তখন আমাদের দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে। গতিবেগ বার করতে গেলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে, তাই না? তো একই রকমভাবে যদি আমরা দূরত্ব বার করি, ডিস্টেন্স বার করি, ডিস্টেন্স বলতে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য, এগুলো যদি আমরা বার করি তাহলে কি করতে হবে না, তাহলে আমাদের ডি এর মান বার করতে হবে। ডি মানে কি হবে না, ডি সমান S/T হয়ে যায়। মানে স্পিড এবং টাইম দুটো গুণ করলে ডি এর মান পাওয়া যায়। টাইম যদি বার করি তাহলে কি হবে, টাইম বার করতে গেলে ডিস্টেন্স বাই স্পিড হবে, মানে দূরত্ব বাই গতিবেগ করতে হবে, তাহলে আমরা সময় পেয়ে যাব। তো আমরা পরের পেজে একটু দেখে নিই সময় দূরত্ব সম্পর্কে যে তথ্যগুলো আছে, একটু জেনে নেওয়া যাক। কি আছে এখানে? এখানে ট্রেন সংক্রান্ত সময় দূরত্বের বিভিন্ন তথ্য আছে, কিন্তু এটা শুধুমাত্র ট্রেনের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, যে কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রেই এই ফর্মুলাগুলো প্রযোজ্য। ট্রেন হতে পারে, বাস হতে পারে, চলন্ত কোনো যানবাহন হতে পারে, বাস, লরি, ট্যাক্সি, যে কোনো কিছু হতে পারে, কোনো ব্যক্তির গতিবেগ হতে পারে, বাসের গতিবেগ হতে পারে, এমনকি কোনো ব্যক্তি যদি হেঁটে যায় তার গতিবেগও হতে পারে। কি করতে হবে না, আমরা একটু আগেই বললাম যে গতিবেগ কিমি পার ঘন্টা থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে আসি তাহলে 5/18 দিয়ে গুণ হবে। কিমি পার ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডে আসা হয় তো 5/18 দিয়ে গুণ হয়। আর এর উল্টোটা যদি হয়, মানে মিটার পার সেকেন্ড থেকে যদি কিমি পার ঘন্টায় যাওয়া হয়, মিটার পার সেকেন্ড কিন্তু ছোট একটা একক, আর কিমি পার ঘন্টাটা অনেক বড় একক, তাই না? এটা ছোট একক, এটা বড় একক। তাহলে যখন আমরা ছোট থেকে বড়টা যাচ্ছি তখন 18/5 দিয়ে গুণ হচ্ছে। মানে বড় এককে যখন যাচ্ছি তখন উপরে বড়টা থাকছে, উপরে বড় বলতে 18। আর যখন বড় থেকে ছোট যাচ্ছে, কিমি পার ঘন্টা বড় একক, তার থেকে আমরা মিটার পার সেকেন্ড ছোট এককে যখন যাচ্ছি তখন 5/18 দিয়ে গুণ হচ্ছে, তাই না? ছোট এককে গেলে 5/18 দিয়ে গুণ। আর যখন বড় এককে যাব, মানে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যাব, তখন 18/5 দিয়ে গুণ হবে। আবার কিমি পার ঘন্টা থেকে মিটার পার মিনিটে গেলে 50/3 দিয়ে গুণ হবে। এছাড়া আমাদের বিশেষভাবে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ফর্মুলা কি না, S=d/t। এস বলতে এখানে তো স্পিড আমরা আগেই বললাম, ডি মানে হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। দূরত্ব বলতে ট্রেনের দৈর্ঘ্য, ব্রিজের দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এগুলো হতে পারে, বা অন্য কোনো ট্রেনের দৈর্ঘ্য হতে পারে। আর টি মানে টাইম। তো যখন ডি বার করতে হবে তখন S/T হবে, যখন টি বার করবো তখন d/s করতে হবে। এই তথ্যগুলো একটু মনে রাখতে হবে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে। আমরা অঙ্কে চলে যাচ্ছি এবার। দেখা যাক কি আছে অঙ্কে। খুবই সহজ একটা সেট এটা।
সব পরীক্ষাতেই এই চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকে। আর আমরা এখানে এমনভাবে কোশ্চেনগুলো সাজিয়েছি যে কোশ্চেনগুলো একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত টাইপের এই সমান দূরত্বের অঙ্ক করতে গেলে লাগবে। সব পরীক্ষাতেই এই অঙ্কগুলোই আসবে, এর বাইরে কোনো অঙ্ক পরীক্ষায় দেয় না। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। একটি গাড়ির গতিবেগ 20 মিটার আছে সেকেন্ডে, তাহলে ঘন্টায় গতিবেগ কী হবে? সেকেন্ডে গতিবেগ দেওয়া আছে, সেখান থেকে আমাদের ঘন্টায় গতিবেগ যেতে হবে। সেকেন্ডে 20 মিটার যায়, 1 ঘন্টায় কত যাবে? দুভাবে আমরা অঙ্ক করতে পারি। কিভাবে না, যদি সেকেন্ডে গতিবেগ থাকে, মিটার পার সেকেন্ডে গতিবেগ থাকে, তার থেকে যদি আমাদের কিমি পার ঘন্টায় যেতে হয় তাহলে কি করতে হয় না 18/5 দিয়ে গুণ করতে হয়। আমরা এর আগে যে ফর্মুলাগুলো একটু দেখলাম সেখানেই আমরা দেখেছি যে মিটার পার সেকেন্ড থেকে গতিবেগ যদি কিমি পার ঘন্টায় যেতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়। তো 20 তো মিটার পার সেকেন্ড আছে, সেকেন্ডে গতিবেগ আছে, তার থেকে আমরা কিমি পার ঘন্টায় যাব, তাহলে কি করতে হবে না 18/5 দিয়ে গুণ হবে। চলো কাটা যাক, 5 দিয়ে কাটলে 4, 4 আর 18 গুণ করলে কত হয়? 72 কিমি পার ঘন্টা। 72 কিমি পার ঘন্টা, এটাই কিন্তু ঘন্টায় গতিবেগ। এটা আরেক রকমভাবে করা যায়, সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ডে গতিবেগ মানে হচ্ছে 1 সেকেন্ডে 20 মিটার যায়, তাই না? 1 সেকেন্ডে যদি 20 মিটার যায় তাহলে ঘন্টায় গতিবেগ মানে 3600 সেকেন্ডে কত মিটার যাবে? 3600 সেকেন্ডে কত দূরত্ব যাবে নির্ণয় করতে হবে। কেন 3600 সেকেন্ডে বার করব? কারণ 1 ঘন্টা মানে তো 3600 সেকেন্ড, আর গতিবেগ সবসময় ঘন্টাতে হিসাব করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে আমরা বলতেই পারি যে 1 সেকেন্ডে গাড়িটির গতিবেগ হচ্ছে 20 মিটার। দেওয়াই তো আছে অঙ্কে 1 সেকেন্ডে গতিবেগ 20 মিটার। তাহলে 3600 সেকেন্ডে কত হবে? 3600 সেকেন্ডে হবে 20 গুণ 3600 সেকেন্ড, টোটাল গুণ করলে কত হবে? 36 দুগুণে 72, তারপরে 3টে শূন্য মানে এত মিটার হবে। আমরা তো মিটারেই ঐকিক নেমে অঙ্কটা করলাম, কিন্তু অ্যান্সার তো কিমিতে দেওয়া আছে। 72,000 মিটার মানে কত কিমি হয় না 72 কিমি। অ্যান্সার 72 কিমি। এভাবে অঙ্কটা করা যায়, আমরা এভাবে অঙ্কটা করতে পারি। তাহলে অ্যান্সার কত হলো আমাদের না 72 কিমি হলো অ্যান্সার। অপশান সি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার আমাদের। আমরা পরের অঙ্কে যাই। একটি মোটর সাইকেলের গতিবেগ দেওয়া আছে 108 কিমি। এখানে কিন্তু গতিবেগ আবার কিমিতে দেওয়া আছে, কিমি থেকে আমাদের মিটার পার সেকেন্ডে যেতে হবে। 1 ঘন্টায় 108 কিমি যায়, 1 ঘন্টায় গতিবেগ দেওয়া আছে, ঘন্টায় গতিবেগ থেকে আমরা যাব মিটারে, মিটার পার সেকেন্ডে। তো গতিবেগ যদি কিমিতে দেওয়া থাকে, কিমি থেকে মিটার পার সেকেন্ডে গেলে কি করতে হয়? কিমি থেকে মিটার পার সেকেন্ডে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। কিমি থেকে মিটার পার সেকেন্ডে যদি যাওয়া হয় তাহলে 5/18 দিয়ে গুণ হয়। তো কাটা যাক, এই 18 দিয়ে যদি আমরা 108কে কাটি তাহলে কত হবে না 6 হবে। 6 18 108 কি থাকছে তাহলে 6 গুণ 5, 6 আর 5 গুণ করলে কত হবে না 30 মিটার পার সেকেন্ড হবে। কিমি থেকে আমরা গতিবেগ মিটার পার সেকেন্ডে নিয়ে এলাম, অ্যান্সার হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। এটা আমরা আগের মতো করতে পারি ঐকিক নিয়মে। কিভাবে? 1 ঘন্টায় 108 কিমি যায়, 1 ঘন্টায় 108 কিমি যায় মানে 3600 সেকেন্ডে 108 কিমি যায়। 3600 সেকেন্ডে যায় 108 কিমি। 108 কিমি মানে কত মিটার হবে না 1000 দিয়ে গুণ করলে যা হবে তত মিটার। 3600 সেকেন্ডে যায় তাহলে 1,08,000 মিটার। 1 সেকেন্ডে যাবে কত? সেকেন্ডেই তো বার করতে বলেছে, ভাগ করে দেবো একে। 3600 দিয়ে ভাগ, 36 দিয়ে যদি কাটা হয় 3 36 হয় 108, আর একটা শূন্য থাকবে, তাহলে 30 মিটার হবে।
1 সেকেন্ডে 30 মিটার, সেকেন্ডে গতিবেগ 30 মিটার। তবে এখানে কিন্তু এই নিয়মটাই সেরা নিয়ম, কারণ লিখতে হচ্ছে কম, সময় কম লাগছে এবং কাটাকাটি অনেক সহজ, সংখ্যাগুলো ছোট, তাই আমরা প্রথম নিয়মটাই কিন্তু অ্যাপ্লাই করব। আমরা পরের অঙ্কে যাই। এক ব্যক্তি 80 সেকেন্ডে 500 মিটার দূরত্ব অতিক্রম করে। 80 সেকেন্ডে যায় 500 মিটার, তাহলে ওই ব্যক্তির ঘন্টায় গতিবেগ কত হবে? যদিও ঘন্টায় গতিবেগ বার করতে বলা নেই, তবে অপশন দেখলেই বোঝা যাচ্ছে যে ঘন্টায় গতিবেগই আনতে হবে। 1 ঘন্টায় কত মিটার, কত কিমি দূরত্ব যাবে নির্ণয় করতে হবে। তো 80 সেকেন্ডে কত দূরত্ব যায়? 500 মিটার। 80 সেকেন্ডে যায় 500 মিটার। 80 সেকেন্ডে যায় 500 মিটার দূরত্ব। 1 সেকেন্ডে তাহলে কত দূরত্ব যাবে? ভাগ হবে 500/80। 80 সেকেন্ডে 500 মিটার দূরত্ব যায়, 1 সেকেন্ডে কত যাবে? না 500/80 মিটার দূরত্ব যাবে। তো এটা তো 1 সেকেন্ডে গতিবেগ, আমরা বার করব ঘন্টায় গতিবেগ। সেকেন্ডের গতিবেগ থেকে ঘন্টায় গতিবেগ বার করতে গেলে কি করতে হয়? না 18/5 দিয়ে গুণ করতে হয়। এটা তো আমাদের জানা। আমরা এই যে সেকেন্ডে গতিবেগ পেলাম 80 সেকেন্ডে 500, 1 সেকেন্ডে যাই 500/80, এটা 1 সেকেন্ডের গতিবেগ। 1 ঘন্টায় গতিবেগ বার করতে গেলে 18/5 দিয়ে গুণ হবে, তাহলে ঘন্টায় গতিবেগ পেয়ে যাব। অথবা আরেকটা সিস্টেম আমরা করতে পারতাম, সেটা হচ্ছে 3600 সেকেন্ডে কত যায়। 80 সেকেন্ডে এত, 1 সেকেন্ডে এত, আর 3600 সেকেন্ডে কত যায়। 3600 সেকেন্ডে বার করলেও 1 ঘন্টায় গতিবেগ চলে আসতো, কিন্তু 3600 সেকেন্ডে অনেক বড় সংখ্যা, কাটাকাটি বড় হয়ে যেতে পারে, তার থেকে 18/5 দিয়ে গুণ করে দাও, তাহলে ঘন্টায় গতিবেগ চলে আসবে। কাটা যাক, 0 একটা কাটা, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 9 দুগুণে 18, এটা হচ্ছে 4 দুগুণে 8। 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 5 10 50। আবার 2 দিয়ে কাটা যাবে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। কি থাকছে তাহলে উপরে? 5 থাকছে আর 9 থাকছে উপরে। 5 9 কত হয়? 45। নিচে কত? 2। ভাগ করলে কত হবে তাহলে? 22.5 কিমি। কিন্তু এটা 18/5 দিয়ে গুণ করেছি, মানে আমরা গতিবেগ কিমিতে পেলাম। গতিবেগটা হচ্ছে এখানে কিমি পার ঘন্টা। 22.5 কিমি পার ঘন্টা হচ্ছে ওই ব্যক্তির গতিবেগ, ঘন্টায় 22.5 কিমি। অ্যান্সার হচ্ছে অপশন সি। 80 সেকেন্ডে 500 যায়, 1 সেকেন্ডে যাবে 500/80, আর 1 ঘন্টায় কত যাবে? না 500/80কে 18/5 দিয়ে গুণ করলে আমরা ঘন্টায় গতিবেগ পেয়ে যাব। অ্যান্সার 22.5 কিমি হবে। একটা গাড়ি 6 ঘন্টায় এক স্থান থেকে অন্য স্থানে যায়। গাড়িটার গতিবেগ দেওয়া আছে 55.5 কিমি ঘন্টায়, তাহলে স্থান দুটির দূরত্ব কত হবে? প্রতি ঘন্টায় কত কিমি করে যায়? না 55.5 কিমি করে যায় প্রতি ঘন্টায়। প্রত্যেক ঘন্টায় 55.5 কিমি করে যায়। কত ঘন্টা লেগেছে যেতে? 6 ঘন্টা লেগেছে যেতে। ওই 6 ঘন্টাতেই গড়ে কিন্তু 55.5 কিমি করে গেছে প্রতি ঘন্টায়। 6 ঘন্টায় তাহলে টোটাল কত দূর যাবে? না 6 গুণ 55.5 করব, তাহলে আমরা পেয়ে যাব স্থান দুটির মধ্যে দূরত্ব কত। 6 ঘন্টা লেগেছে, প্রতি ঘন্টায় 55.5 কিমি করে গেছে, 6 ঘন্টা সময় লেগেছে। 6 ঘন্টা যত দূর যাবে স্থান দুটির মধ্যে দূরত্ব তত কিমি হবে। তো কাটাকাটি করে দেখা যাক কত হবে। 6 50 হয় 300, 5 6 30 33, 333 হবে গুণ করে। অ্যান্সার হচ্ছে 333 কিমি। স্থান দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 333 কিমি। অ্যান্সারটা একটুখানি ভুল দাগানো আছে, সরি একটু ভুল হয়ে গেছে। অ্যান্সারটা হবে 333 কিমি। এটা অ্যান্সার নয়, অ্যান্সার 333 কিমি হবে। এটা আমাদের অ্যান্সার, এটা একটুখানি ভুল হয়ে গেছে অ্যান্সারটা দাগাতে। আমরা আরেকবার না হলে গুণ করে একটু ভেরিফাই করে দেখে নিচ্ছি। 5 6 30 থাকলো 3, 5 6 30 আর 3 33 আর 3, 8 থাকছে 3, 5 6 30 আর 3 33, 333 কিমি হচ্ছে। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব হবে 333 কিমি। আমরা পরের অঙ্কে যাই।
আবার সেই বাঁদরের অঙ্ক, আমরা বাঁদরের একটা সেট তো আলাদা করেছি, এটাও যেহেতু সময় দূরত্বের অঙ্ক, তাই এখানে বাঁদরের অঙ্ক থাকতে পারে। কারণ তৈলাক্ত বাসে ওঠা বাঁদরের যে অঙ্কগুলো সেগুলো তো সময় দূরত্বেরই অঙ্ক, তাই এই চ্যাপ্টারও আমরা সময় দূরত্বের অঙ্ক পাবো। তো তোমরা এই বাঁদরের অঙ্কগুলো যদি আলাদাভাবে বুঝতে চাও তাহলে আমাদের একটা বাঁদরের, এই শুধু বাঁদরের অঙ্কগুলো নিয়ে একটা ভিডিও করা আছে, ওই ভিডিওটা একটু দেখে নিতে পারো। 12 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত উল্লম্ব বাসে বাঁদরটা উঠছে। প্রথমে 1 মিনিটে 3 মিটার ওপরে ওঠে, প্রথমে 1 মিনিটে 3 মিটার ওপরে উঠছে, আর পরের 1 মিনিটে 1 মিটার নেমে যাচ্ছে। তাহলে একে একে 2 মিনিট নষ্ট হচ্ছে। দুটো মিনিটে বাঁদরটা উঠছে কত মিটার? না, 2 মিনিটে বাঁদর উঠছে 2 মিটার। 2 মিটার, 3 মিটার উঠেছিল, উঠে আমার 1 মিটার নেমে গেল, তার মানে দুটো মিনিটে 2 মিটার বাঁদরটা উপরে উঠছে। বাসটা 2 মিটার উপরে উঠছে, একটা লাফে একটা ধাপে, টাইম লাগছে 2 মিনিট, 2 মিনিটে উঠছে 2 মিটার, মানে 1 মিনিটে 1 মিটার করে উঠছে আর কি গড়ে। তাহলে বাসটা লম্বা কত? না, বাসটা লম্বা হচ্ছে 12 মিটার। বাসটা লম্বা 12 মিটার। তো 12 মিটার বাসটা লম্বা, 12 মিটার উঠতে গেলে কটি লাফ দিতে হবে বাঁদরটাকে? মিনিটে যদি 2 মিটার করে ওঠে, মিনিটে নয় 2 মিনিটে যদি 2 মিটার করে ওঠে, মানে একটা স্টেপে উঠে আবার নেমে গিয়ে একটা স্টেপ কমপ্লিট হচ্ছে, ওঠা এবং পিছলে নেমে যাওয়া, এই দুটো মিলে একটা স্টেপ কমপ্লিট হচ্ছে। একটা স্টেপে 2 মিটার উঠছে, তাহলে 12 মিটার উঠতে গেলে কতগুলো স্টেপ তাকে অতিক্রম করতে হবে, মানে কতগুলো লাফ দিতে হবে? 2 দিয়ে 12কে ভাগ করলে আমরা পেয়ে যাব 6টা স্টেপ, 6টা লাফ। কিন্তু শেষের লাফটা আলাদা হবে, তাই শেষ লাফটাকে বাদ দিয়ে হিসাব করতে হবে। এই 2 দিয়ে যদি 12কে আমরা ভাগ করি তাহলে 6টা লাফ পাবো, 6টা স্টেপ পাবো ওঠা নামান। কিন্তু 6টা স্টেপের মধ্যে শেষ স্টেপটা, শেষ লাফটার হিসাব আলাদা হবে, কারণ শেষ লাফটা শুধুমাত্র উঠবে, নামবে না, বা নামলো না পড়ে গেল, আমরা সেসব কিছু দেখব না, আমরা জাস্ট ওঠা পর্যন্ত টাইমটা হিসাব করব। তো 6টা লাফের মধ্যে একটা লাফ যদি বাদ দেওয়া হয় থাকবে কটা লাফ? 5টা লাফ। 5টা লাফে উঠবে কত মিটার? 2 মিটার করে ওঠে এক এক লাফে। 5টা লাফে তাহলে 10 মিটার উঠবে। 5টা লাফে 10 মিটার উঠবে, আরও 2 মিটার বাকি থাকবে। লাফ দিচ্ছে কটা? 10 মিটার উঠতে লাফ দিতে হচ্ছে কটা? না, 5টা লাফ দিতে হচ্ছে। 5টা লাফ, প্রতি লাফে 2 মিটার করে, 5 লাফে 10 মিটার উঠবে। 5 লাফে টাইম লাগবে কত? না, 10 মিনিট টাইম লাগবে, কারণ এক লাফে 2 মিনিট টাইম লাগে। 5টা লাফে তাহলে 10 মিনিট টাইম লাগবে। 5টা লাফে 10 মিনিট টাইম লাগবে। আমাদের কিন্তু এখনও 2 মিটার উঠতে বাকি আছে। এই 2 মিটার উঠবে এই গতিতে, এই গতি মানে মিনিটে 3 মিটার করে এই গতিতে উঠবে। মিনিটে 3 মিটার করে যদি ওঠে তাহলে এই 2 মিটার, বাকি 2 মিটার উঠতে টাইম লাগবে কত? না, আমরা একটুখানি আলাদা জায়গায় ক্যালকুলেশন করে দেখে নিই। 3 মিটার ওঠে, প্রথম লাইনে দেওয়া আছে 3 মিটার ওঠে 1 মিনিটে, মানে 60 সেকেন্ডে। 3 মিটার 1 মিনিট ওঠে, মানে 60 সেকেন্ডে 3 মিটার ওঠে। তাহলে 1 মিটার উঠতে কত টাইম লাগবে? 60/3। বাকি আছে তো 2 মিটার, এই 2 মিটার উঠতে তাহলে টাইম লাগবে কত? ইন্টু 2। 2 মিটার উঠতে ইন্টু 2, কেটে দাও। এই 3 দিয়ে আমরা 60কে কাটলে কত হবে? না, 20 হবে। 20 দুগুণে তাহলে 40 সেকেন্ড টাইম লাগছে। আমরা যদি এই গতিবেগে হিসাব করি ওই 2 মিটার উঠতে তাহলে 40 সেকেন্ড টাইম লাগবে, কারণ 3 মিটার ওঠে 60 সেকেন্ডে, 1 মিনিটে মানে 60 সেকেন্ডে ওঠে 3 মিটার। এক্ষেত্রে শুধু উঠবেই, নামছে না, নামান হিসাব করতে হবে না। 3 মিটার ওঠে 60 সেকেন্ডে, 1 মিটার উঠবে তাহলে 20 সেকেন্ডে, আর এই বাকি 2 মিটার উঠতে 40 সেকেন্ড টাইম লাগবে। তাহলে 40 সেকেন্ড, আর 10টা কিন্তু মিনিট ছিল। টোটাল টাইম তাহলে কত লাগছে? না, 10 মিনিট 40 সেকেন্ড। এই অঙ্কের অ্যান্সার আমাদের 10 মিনিট 40 সেকেন্ড। বাঁদরের ওঠানামার অঙ্কগুলো ঠিক এভাবে হিসাব করতে হয়। তো অ্যান্সার কী হলো তাহলে আমাদের? অপশান সি হচ্ছে অ্যান্সার। এই অঙ্কের অ্যান্সার আমাদের অপশান সি। আমরা পরবর্তী অঙ্কটা দেখি।
এক ব্যক্তি কোনো এক স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখলেন যে 126 মিটার কিমি বেগে ধাবমান একটি ট্রেন প্ল্যাটফর্মটাকে 24 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 140 মিটার, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে হবে, তাই না? ট্রেনটা কত কিমি বেগে যায়? 126 কিমি বেগে যায় ঘন্টায়। তো একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো যোগ করে যত দূরত্ব হবে সেই দূরত্ব অতিক্রম করে। একটা ট্রেন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাওয়া প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাওয়া। প্ল্যাটফর্ম আর ট্রেনের দৈর্ঘ্য দুটো যোগ করে যা দূরত্ব হবে টোটাল দূরত্ব অতিক্রম করবে। প্ল্যাটফর্ম অতিক্রম করতে গেলে ট্রেনটাকে এই দুটো টোটাল দূরত্ব অতিক্রম করতে হবে। কত সময় লেগেছে ট্রেনটার এই দূরত্ব অতিক্রম করতে? না 24 সেকেন্ড। তাহলে 24 সেকেন্ডে ট্রেনটা কত দূর যাবে? না 24 সেকেন্ডে যাবে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এই দুটো যোগ করে টোটাল যত মিটার হয় তত দূরত্ব অতিক্রম করছে এখানে 24 সেকেন্ডে ট্রেনটা। গতিবেগ কত ট্রেনটার? না 126 কিমি। 24 সেকেন্ডে কত মিটার যায় সেটা যদি আমরা বার করতে পারি তাহলে ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই পেয়ে যাব। 24 সেকেন্ডে কত মিটার যায় ট্রেনটা এটা যদি আমরা বার করতে পারি তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো একসাথে পেয়ে যাব। তার থেকে যদি আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাদ দিই, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 140, এটা বাদ দিয়ে দিলে আমরা ট্রেনের দৈর্ঘ্য পাবো, তাই না? তো আমাদের এখানে তাহলে বার করতে হবে কি না 24 সেকেন্ডে ট্রেনটা কত দূর যায় সেটা আগে বার করে নিতে হবে। 24 সেকেন্ডে কত দূর যায়? 1 ঘন্টায় কত কিমি যায় ট্রেনটা? 126 কিমি যায়। 126 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে কীভাবে বার করবো আমরা? গতিবেগ কিমি পার ঘন্টা থেকে সেকেন্ডে আসতে গেলে কি করতে হয় আমাদের? 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1 ঘন্টায় যদি 126 কিমি যায় তাহলে 1 সেকেন্ডে যাবে কত? না 1 সেকেন্ডে একে আমরা 5/18 দিয়ে গুণ করলেই পেয়ে যাবো 1 সেকেন্ডে কত দূরত্ব যায়। 5/18 দিয়ে যদি গুণ করে দিই তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে কত যায় পাওয়া যাবে। 1 ঘন্টায় যায় 126 আর 1 সেকেন্ডে যাবে 126কে 5/18 দিয়ে গুণ করলে যাবে, তাই 1 সেকেন্ডের গতিবেগ তাহলে 126 গুণ 5/18, এটা 1 সেকেন্ডে যায়। আর আমরা কী বার করতে চাইছি না 24 সেকেন্ডে কত যাবে। তো 1 সেকেন্ডে যদি এত যায় 24 সেকেন্ডে কত যাবে না 24 দিয়ে গুণ হবে এটাকে। 24 সেকেন্ডে কত যাবে তাহলে পেয়ে যাবো আমরা। একটু কাটাকাটি করে দেখা যাক কত হয়। এটা দিয়ে একে কাটলে 7 হবে। 7×18 126 হয়। এবার 5×24 হচ্ছে 120। এই 24 আর 5 গুণ করলে 120 হয়। 120 আর 7 যদি গুণ করা হয় তাহলে হবে 7 দুগুণে 140, টোটাল হচ্ছে 840। 700 আর 140 840 মিটার। 24 সেকেন্ডে ট্রেনটা 840 মিটার দূরত্ব অতিক্রম করে। আর 24 সেকেন্ডে যত দূর যায় তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য থাকবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য থাকবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো মিলে তো 840। 840-এর মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে, দুটো মিলে 840। কারণ 24 সেকেন্ডে টোটাল এই দূরত্বটাই ট্রেনটাকে অতিক্রম করতে হবে প্ল্যাটফর্ম অতিক্রম করতে গেলে। তাহলে 840-এর মধ্যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 140 দেওয়া আছে। ট্রেন আর প্ল্যাটফর্ম দুটো মিলে তো 840, এর মধ্যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 140 অঙ্কে আমাদের দেওয়া আছে। 840-এর মধ্যে 140 যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয় তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত দাঁড়ালো? 140 বাদ দিলেই যা হবে তাই 700 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য তাহলে 700 মিটার। অ্যান্সার 700 হবে। এই অঙ্কে আমাদের ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 700 মিটার। পরের অঙ্কে যাই আমরা। দুই ব্যক্তি 54 কিমি বৃত্তাকার পথে একই স্থান হতে একত্রে রওনা হয়ে একজন 7.5 কিমি আর একজন 6 কিমি বেগে যাচ্ছে। তারা কিন্তু বিপরীত দিকে যাচ্ছে বলা আছে। তাহলে পুনরায় কখন তারা মিলিত হবে? তো এই হচ্ছে একটা বৃত্তাকার পথ। একটা বৃত্তাকার পথ, এই পথের মোট দৈর্ঘ্য দেওয়া আছে 54 কিমি। এই পথের মোট দৈর্ঘ্য কত দেওয়া আছে না 54 কিমি। টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 54 কিমি। দুজন একই জায়গা থেকে স্টার্ট করছে। আমরা ধরলাম দুজন এই জায়গা থেকে দৌড়ানো স্টার্ট করছে। একজন যাচ্ছে এদিকে আর একজন যাচ্ছে এদিকে। একজনের গতিবেগ 7.5,
1 ঘন্টায়, আর একজনের গতিবেগ হচ্ছে 6। দুজন দুদিক থেকে রাস্তা শেষ করবে। টোটালটা তো 54 কিমি, পুরো গোলাকার বৃত্তাকার পথটা হচ্ছে 54 কিমি। দুজন দুদিক থেকে রাস্তা শেষ করছে, দুদিক থেকে গোলাকার, যেহেতু একটা স্থানে গিয়ে তারা মিলিত হবে, তাই না? একটা সময় যখন পুরো রাস্তা শেষ হয়ে যাবে তখন দুজনের সাক্ষাৎ হবে, দুজন গিয়ে মিলিত হবে। তো একজন যদি 1 ঘন্টায় এত কিমি যায়, আর একজন যাচ্ছে 1 ঘন্টায় এত কিমি, দুজন দুদিক থেকে একসাথে যদি দৌড়ানো শুরু করে, তাহলে একসাথে 1 ঘন্টায় কত কিমি রাস্তা শেষ হবে? 1 ঘন্টায় দুজন দুদিক থেকে দৌড়ালে 1 ঘন্টায় একজন 7.5 কিমি রাস্তা শেষ করবে, আর একজন 6 কিমি রাস্তা শেষ করবে। তাহলে 1 ঘন্টায় কত রাস্তা শেষ হবে? না 13.5 কিমি রাস্তা 1 ঘন্টায় শেষ হবে। দুদিক থেকে রাস্তা শেষ হবে তো 1 ঘন্টায় 13.5 কিমি রাস্তা শেষ হবে। টোটাল রাস্তা কত? না টোটাল রাস্তা 54 কিমি। 1 ঘন্টায় যদি এত কিমি রাস্তা শেষ হয়ে যায়, টোটাল রাস্তা শেষ হলে তবেই তাদের মধ্যে সাক্ষাৎ হবে। 1 ঘন্টায় যদি এত কিমি রাস্তা শেষ হয়, তাহলে 54 কিমি রাস্তা শেষ হতে সময় লাগবে কত? না 54কে 13.5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কত ঘন্টা সময় লাগবে। 54 কিমি রাস্তা শেষ হতে সময় লাগবে কত? না 54 ভাগ 13.5। 13.5 দুগুণে কত হয়? 27 হয়। 27 দুগুণে 54 হয়। তার মানে 13.5 আর 4 গুণ করলে 54 পাওয়া যায়। মানে 13.5 দিয়ে যদি আমরা 54কে কাটি তাহলে কত পাবো? 4 পাবো। 4 ঘন্টা পর তার মানে তাদের সাক্ষাৎ হবে। তারা দুজন মিলে 4 ঘন্টায় 54 কিমি যাবে। 4 ঘন্টা পর তাহলে তাদের দুজনের মধ্যে সাক্ষাৎ হবে। অ্যান্সার হবে এই অঙ্কে আমাদের 4 ঘন্টা। 4 ঘন্টা পর তারা পরস্পর মিলিত হবে একে অপরের সঙ্গে। 1 ঘন্টায় দুজন দুদিক থেকে 13 কিমি রাস্তা শেষ করছে, টোটাল রাস্তা 54। 13.5 কিমি রাস্তা যদি দুজন 1 ঘন্টায় শেষ করে, 54 কিমি রাস্তা শেষ করতে তাহলে সময় লাগবে 4 ঘন্টা। এটা আছে আবার নৌকা স্রোতের অঙ্ক। নৌকা স্রোত তো সম্পূর্ণ একটা আলাদা চ্যাপ্টার, আমরা নৌকা স্রোতের আলাদা চ্যাপ্টার সমাধান করব পরে। এখানে নৌকা স্রোতের অঙ্ক কেন দেওয়া আছে? কারণ নৌকা স্রোতের মধ্যে সময় দূরত্বের ব্যাপার আছে। তো যেখানেই সময় দূরত্ব থাকবে, গতিবেগ থাকবে, সেই অঙ্কটাই সময় দূরত্বের মধ্যেই পড়বে। তাই আমাদের এখানে একটা সময় দূরত্বের অঙ্ক দেওয়া আছে। এই চ্যাপ্টারটা আমরা পরবর্তীকালে আমরা একটা ক্লাসে খুব ভালোভাবে ডিটেলসে আলোচনা করব। তা আপাতত এখানে একটা অঙ্কই আছে নৌকা স্রোতের, একটু দেখে নিই। এই সম্পর্কে একটা কথা বলে দিই। একটা নৌকা যখন স্রোতের দিকে যায়, মানে স্রোতের অনুকূলে যখন যায়, তখন স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ হয়। আবার নৌকার বেগ বলতে স্থির জলে নৌকার বেগ। আবার যখন স্রোতের বিপরীতে যায়, যেদিকে স্রোত বইছে নৌকা তার উল্টো দিকে, স্রোতের উল্টো দিকে, স্রোতের বাধা কাটিয়ে যদি উল্টো দিকে যায়, তখন বলা হয় প্রতিকূলে যাচ্ছে নৌকাটা। প্রতিকূলে গেলে নৌকার গতিবেগ স্রোতে বাধা পেয়ে কমে যায়। স্রোতে বাধা পেয়ে কমে গেলে নৌকার গতিবেগ কম হবে। তখন কি হবে? না স্থির জলে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ করলে আমরা প্রতিকূলের গতিবেগ পাবো। তাহলে অনুকূলে মানে গতিবেগ বেশি, স্রোতের দিকে যাওয়া, আর প্রতিকূলে মানে স্রোতে বাধা পেতে পেতে গতিবেগ কমবে। প্রতিকূলে যাওয়া মানে গতিবেগ কম হয়। স্রোতের উল্টো দিকে যাওয়া, স্থির জলে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ করলে তবে আমরা প্রতিকূলের গতিবেগ পাবো। তো এখানে কি দেওয়া আছে? না একটা নৌকার গতিবেগ ঘন্টায় 18 কিমি দেওয়া আছে। স্থির জলে গতিবেগ, স্থির জলে গতিবেগ মানে নৌকাটার নিজস্ব গতিবেগ 18 কিমি। জল তো স্থির, তাহলে 18 কিমি করে যাচ্ছে নৌকাটা নিজেই। নৌকার নিজের নিজস্ব গতিবেগ, অরিজিনাল গতিবেগ হচ্ছে ঘন্টায় 18 কিমি করে। কিন্তু স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব যেতে নৌকাতে 3 গুণ সময় লাগছে। তাহলে স্থির জলে ঘন্টায় 18 কিমি যায়। স্থির জলে নৌকাটার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ, স্থির জলে গতিবেগ 18 কিমি দেওয়া আছে। 18 কিমি স্থির জলে গতিবেগ। 1 ঘন্টায় যাচ্ছে কিন্তু 18 কিমি। 18 কিমি যাচ্ছে পার ঘন্টা, 1 ঘন্টায় 1 ঘন্টায় যায় 18 কিমি। কিন্তু প্রতিকূলে যখন যাচ্ছে, প্রতিকূলে নৌকাটির গতিবেগ কত হচ্ছে? নৌকাটির গতি হয়ে যাচ্ছে 3 ভাগের 1 ভাগ। কেন? কারণ সময় 3 গুণ লাগছে। মানে ওই 18 কিমি যেতেই
3 গুণ সময় লাগবে। স্থির জলে যা সময় লেগেছিল তার 3 গুণ সময় লাগবে প্রতিকূলে। স্থির জলে কি লেগেছিল সময়? না ঘন্টায় 18 কিমি। 18 কিমি যেতে 1 ঘন্টা সময় লেগেছিল। 18 কিমি যেতে 1 ঘন্টা সময় লেগেছিল। প্রতিকূলে কিন্তু 18 কিমি যাবে, প্রতিকূলে 18 কিমি যাবে, কিন্তু সময়টা 1 ঘন্টা লাগবে না, সময় 3 গুণ লাগবে। তো 1 ঘন্টা 3 গুণ মানে কত হয়? 1 ঘন্টা 3 গুণ মানে 3 ঘন্টা হবে। প্রতিকূলে তাহলে 3 ঘন্টায় 18 কিমি যায়। প্রতিকূলে 3 ঘন্টায় 18 কিমি গেলে ঘন্টায় গতিবেগ কত হবে? ঘন্টায় গতিবেগ 6 কিমি করে হবে। 1 ঘন্টায় 6 কিমি হয়ে যাবে, তাই না? তাহলে স্থির জলে গতিবেগ কত ছিল? 18 কিমি। প্রতিকূলে গিয়ে গতিবেগ 6 কিমি হলো। কমে গেল গতিবেগ। কেন কমছে গতিবেগ? গতিবেগ কমে গেল কেন? স্রোতে বাধা পাবে তো প্রতিকূলে। স্রোতে বাধা পেয়ে গতিবেগ কমে 18 থেকে হলো 6। কত কমলো গতিবেগ? 12 কমে গেল, তাই না? 18 থেকে যদি 6 হয় তার মানে গতিবেগ 12 মাইনাস হয়ে গেল, গতিবেগ 12 কিমি কমে যাচ্ছে। স্রোতে বাধা পেয়ে কমছে 12 কিমি। স্রোতে বাধা পেয়ে যত কিমি কমে যায় সেটাই স্রোতের গতিবেগ হয়। তাহলে স্রোতে বাধা পেয়ে গতিবেগ যেহেতু 12 কিমি কমে যাচ্ছে, তাই স্রোতের গতিবেগ হবে 12 কিমি। আমরা তাহলে লিখতে পারি যে স্রোতের গতিবেগ হচ্ছে 12 কিমি। স্রোতের গতিবেগ ঘন্টায় 12 কিমি। আমাদের অঙ্কে কী বার করতে হবে? না অনুকূলের গতিবেগ কত ঘন্টায়। অনুকূলের গতিবেগ তাহলে কত হবে? অনুকূলের গতিবেগ কত হবে? অনুকূলের গতিবেগ কি হয় অনুকূলে? অনুকূলের গতিবেগ স্থির জলে নৌকার নিজস্ব গতিবেগ আর স্রোতের গতিবেগ দুটো যোগ হয়। তাহলে অনুকূলের গতিবেগ আমরা বার করলে কোনটা কোনটা যোগ করব? না স্থির জলে নৌকার গতিবেগ 18, স্থির জলে নৌকার গতিবেগ 18 আছে, আর স্রোতের গতিবেগ আমরা পেয়েছি 12, তাই না? স্রোতের গতিবেগ 12। তো অনুকূলে গেলে এই দুটো যোগ হবে, স্রোতের গতিবেগ আর স্থির জলে নৌকার নিজস্ব যে গতিবেগ, এই দুটো যোগ করলে তবে অনুকূলের গতিবেগ পাওয়া যায়। অনুকূলের গতিবেগ অনেক বেশি হয় দুটো যোগ হয় বলে। তাহলে স্থির জলে গতিবেগ হচ্ছে 18, স্রোতের গতিবেগ 12, এই দুটো যোগ করে যা হবে সেটাই হচ্ছে অনুকূলের গতিবেগ। কত হবে অনুকূলের গতিবেগ এই দুটো যোগ করে? এই দুটো যোগ করলে পাবো 18 আর 12 যোগ করে হয় 30। তাহলে অনুকূলের নৌকাটি ঘন্টায় কত কিমি করে যাবে? না অনুকূলের নৌকাটির গতিবেগ হবে ঘন্টায় 30 কিমি করে। আনসার হচ্ছে 30। অপশন ডি লাস্ট অপশন আমাদের আনসার। 30 কিমি হচ্ছে নৌকার অনুকূলের গতিবেগ। স্থির জলে গতিবেগ দেওয়া আছে 18, প্রতিকূলে 18 কিমি ঘন্টায় হচ্ছে স্থির জলে গতিবেগ। প্রতিকূলে গিয়ে নৌকাটার গতিবেগ 18 থেকে কমে 6 কিমি হয়ে গেল। কেন? কারণ ওই 18 কিমি যেতেই প্রতিকূলে 3 গুণ সময় লাগছে, 3 ঘন্টা সময় লাগছে। 3 ঘন্টায় 18 গেলে 1 ঘন্টা যাবে 6 কিমি প্রতিকূলে। তাহলে নৌকাটির গতিবেগ ঘন্টায় 6 কিমি, আর স্থির জলে ছিল 18 কিমি। স্থির জল থেকে প্রতিকূলে গেলে গতিবেগ কমে যাচ্ছে কত? 12 কিমি গতিবেগ কমছে কেন? কারণ স্রোতে বাধা পাচ্ছে তাই। স্রোতে বাধা পেয়ে গতিবেগ যা কমে যাচ্ছে সেটাই স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ তাহলে 12। স্রোতের গতিবেগ যদি 12 হয় তাহলে অনুকূলের গতিবেগ কত হবে? অনুকূলের গতিবেগ স্থির জলের বেগ এবং স্রোতের গতিবেগ দুটো যোগ হবে, যোগ করে আমরা 30 পাচ্ছি। অ্যান্সার 30। তাহলে অনুকূলে নৌকাটির গতিবেগ ঘন্টায় 30 কিমি। একটি পিঁপড়ে 3 ডেসিমিটার উঁচু একটি দণ্ডের উপরে উঠছে। এটা সেই বাঁদরের ওঠানামার মতোই অঙ্ক। বাঁদর যেমন উঠছিল এবং পিছলে নেমে যাচ্ছিল, এখানে পিঁপড়ে উঠছে একটা কাঠিতে দণ্ডে। পিঁপড়ে উঠছে এবং উঠতে উঠতে সে আবার নেমেও পড়েও যাচ্ছে মাঝে মধ্যে, আবার উঠছে আবার পড়ছে, আবার উঠছে আবার পড়ছে। ঠিক বাঁদরের অঙ্কের মতোই একই টাইপের অঙ্ক, কিন্তু এখানে পরবর্তী সংখ্যাগুলো সব সেমি দেওয়া আছে, আর প্রথমটা কিন্তু 3 ডেসিমিটার আছে। দুটোই আলাদা, দুটোকে মানে দুই জায়গাতে একই বানিয়ে নিতে হবে। ডেসিকে তাহলে সেমিতে নিয়ে আসতে হবে, কারণ পরেরগুলো সব সেমিতেই আছে। তো 3 ডেসিমিটার, 3 ডেসিমিটার মানে ডেসিকে আমরা সেমিতে নিয়ে আসবো। কেন? কারণ পরের সব সেমিতে আছে যে। 3 ডেসিমিটার মানে ডেসির পর হয় সেন্টি, কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টি মিলি, এই তো আমাদের হিসাব ছিল। তাহলে 3 ডেসিমিটার মানে 30 সেন্টিমিটার, 30 সেমি। পিঁপড়েটি তাহলে 30 সেন্টিমিটার একটা দণ্ডে উঠছে। প্রথমে 1 মিনিটে 7 মিটার ওঠে, পরের 1 মিনিটে 2 মিটার নেমে যায়।
তাহলে 1 আর 1 2 মিনিটে পিঁপড়েটা কত মিটার উঠছে? না নেট 5 মিটার উঠছে। 7 উঠে 2 নেমে যাচ্ছে, তাহলে উঠছে কত টোটাল? আলটিমেটলি কত মিটার উঠতে পারছে 2 মিনিটে? না 5 মিটার। 2 মিনিটে ওঠে 5 মিটার। টোটাল লম্বা কত? না টোটাল দণ্ডটি লম্বা হচ্ছে 30 মিটার। তাহলে একটা ধাপে একটা স্টেপে ওঠানামা করে পুরো একটা স্টেপ কমপ্লিট হচ্ছে। তো একটা স্টেপে 5 মিটার উঠছে, 30 মিটার উঠতে কতগুলো স্টেপ হবে এরকম? না 5 দিয়ে 30কে ভাগ করলে আমরা পেয়ে যাব 6টা স্টেপ হবে। 6টা স্টেপ, কিন্তু সবগুলো স্টেপ সমান নয়, কারণ শেষের স্টেপটা তো গতিবেগ আলাদা হবে, শেষের স্টেপটার গতিবেগ আলাদা হবে। কারণ শেষ স্টেপে শুধুমাত্র ওঠে, নামে না, তাই শেষ স্টেপের হিসাব আমাদের আলাদাভাবে করতে হবে। অন্য একটা সিস্টেমে উঠছে, যেহেতু এখানে শুধু উঠছে নামছে না, তাই শেষ স্টেপের হিসাব হবে আলাদা। তাই 6টা স্টেপের মধ্যে বাকি 5টা স্টেপ এইভাবে উঠবে আর নামবে, 5 মিটার করে উঠবে আর নামবে 2 মিনিটে। 30 মিটারের মধ্যে তাহলে 5টা স্টেপে 5 5 25 মিটার উঠবে, 5টা ধাপে 25 মিটার উঠবে। টাইম লাগবে কত 25 মিটার উঠতে? না প্রতি স্টেপে যদি 2 মিনিট করে লাগে, তাহলে 5টা স্টেপে 25 মিটার উঠলে টাইম লাগবে 5 দুগুণে 10 মিনিট। 25 মিটার উঠতে তাহলে টাইম লাগবে 10 মিনিট। বাকি থাকবে কিন্তু এখনও 5 মিটার। 5 মিটার উঠতে এখনও বাকি থাকবে। এই 5 মিটার উঠবে মিনিটে 7 মিটার গতিতে। মিনিটে 7 মিটার গতিতে মানে 7 মিটার ওঠে 1 মিনিটে। ওই প্রথমে যে গতিবেগ দেওয়া আছে শুধু ওঠার গতিবেগ, নামার নয়। 7 মিটার উঠবে 1 মিনিটে, তাহলে 1 মিটার উঠবে 1 7 মিনিটে। আর আমাদের এই বাকি 5 মিটার উঠতে তাহলে টাইম লাগবে কত? বাকি 5 মিটার উঠতে টাইম লাগবে গুণ 5-এর সঙ্গে কত দাঁড়াচ্ছে তাহলে? না 5/7 মিনিট। আমরা মিনিটে রেখে দিলাম এটা। এই বাকি 5 মিটার উঠতে টাইম লাগবে তাহলে 5/7 মিনিট। আর আগে টাইম লেগেছিল কত? না আগে টাইম লেগেছিল 10 মিনিট। তো 10 মিনিট আর 5/7 মিনিট, টোটাল মিলে কত মিনিট হয়? না টোটাল মিলে 10 পূর্ণ 5/7 মিনিট আমরা বলতে পারি। পিঁপড়েটা তাহলে 10 পূর্ণ 5/7 মিনিটে ওই দণ্ডটির মাথায় উঠতে পারবে। অ্যান্সার 10 পূর্ণ 5/7। আমরা পরের অঙ্কে যাই। এ এবং বি একই স্থান থেকে 5 কিমি ও 9 কিমি গতিবেগে যাত্রা শুরু করছে। তারা একই দিকে যাচ্ছে, তাহলে কত সময় পরে তাদের দুজনের ব্যবধান হবে 52 কিমি। এ হচ্ছে এ যায়, এটা যাচ্ছে এ। এ আর বি এর মধ্যে কার গতিবেগ বেশি? না বি এর গতিবেগ বেশি। এ তাহলে ঘন্টায় যাচ্ছে 5 কিমি, আর এটা হচ্ছে বি যায়, এটা ধরলাম বি যায়। বি ঘন্টায় কত কিমি যায়? না বি ঘন্টায় যায় 9 কিমি। কে বেশি যায় তাহলে এ আর বি এর মধ্যে? না বি বেশি যায়। এ যায় 5 কিমি, এ যাচ্ছে 5 কিমি ঘন্টায়, আর বি যাচ্ছে ঘন্টায় 9 কিমি করে। বি তাহলে ঘন্টায় 4 কিমি করে বেশি যায়। 1 ঘন্টা যদি যায় তাহলে এর থেকে বি 4 কিমি বেশি যাবে। 1 ঘন্টার মধ্যে তাদের মধ্যে দূরত্ব হয়ে যাবে 4 কিমি। 1 ঘন্টায় বি চলে যাচ্ছে এখান থেকে একদম এই পর্যন্ত 9 কিমি, আর এ যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত 5 কিমি। তাহলে এখান থেকে এইটুকু বি বেশি যাচ্ছে। কতটুকু বেশি ওটা? না এটা হচ্ছে 4 কিমি। 1 ঘন্টায় বি এর থেকে 4 কিমি বেশি যায়, তার মানে 1 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব হয়ে যাবে 4 কিমি। 1 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব হবে, ব্যবধান হবে 4 কিমি। তাহলে 52 কিমি ব্যবধান হতে কত ঘন্টা সময় লাগবে? 1 ঘন্টায় যদি 4 কিমি ব্যবধান হয় তাহলে 52 কিমি ব্যবধান হতে সময় লাগবে 52/4, মানে 13 ঘন্টা। 13 ঘন্টা পর তাদের মধ্যে ব্যবধান হবে 52 কিমি। অ্যান্সার হচ্ছে 13 ঘন্টা। 1 ঘন্টায় যদি 4 কিমি দূরত্ব হয়ে যায় তাদের মধ্যে 52 কিমি দূরত্ব হতে সময় লাগবে 52/4, মানে 13 ঘন্টা। পরবর্তী অঙ্কে যাই আমরা।
40 কিমি দূরবর্তী কোনো স্থানে 10 কিমি গতিবেগে যায়, 10 কিমি গতিবেগে গিয়ে 6 ঘন্টায় ফিরে আসে। ফিরে আসার সময় কত লাগছে দেখতে হবে হিসাব করে। টোটাল সময় লাগছে যাতায়াতে 6 ঘন্টা, যাওয়া আসা দুটো মিলে টোটাল সময় হচ্ছে 6 ঘন্টা। দূরত্ব কত না, দূরত্ব 40 কিমি। যাওয়ার সময় গতিবেগ দেওয়া আছে কত, 10 কিমি করে। তাহলে 10 কিমি করে যাওয়ার সময় যদি 40 কিমি যায়, সময় লাগবে কত ঘন্টা? যাওয়ার সময় 1 ঘন্টায় 10 কিমি যায়, 40 কিমি যাবে। যাওয়ার সময় 10 কিমি করে 40 কিমি যেতে সময় লাগবে 4 10 40, 4 ঘন্টা, তাই না? 4 ঘন্টা সময় লাগবে যাওয়ার সময়। টোটাল টাইম কিন্তু 6 ঘন্টা দেওয়া হয়েছে। 6 ঘন্টার মধ্যে যদি 4 ঘন্টা যেতেই লেগে যায়, তাহলে ফিরে আসার জন্য বেঁচে থাকবে আর কয় ঘন্টা? 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে 40 কিমি রাস্তায় ফিরে আসতে হবে। 6 ঘন্টা টোটাল সময়। 4 ঘন্টা তো যেতেই লেগে গেল, 10 কিমি করে 40 কিমি যেতে 4 ঘন্টা শেষ হয়ে গেল। 6 ঘন্টার মধ্যে 4 ঘন্টা যদি যেতে লাগে, ফিরে আসার সময় হাতে বাকি থাকছে আর মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে ওই 40 কিমি রাস্তায় ফিরে আসতে হবে। 2 ঘন্টার মধ্যে 40 কিমি রাস্তায় যদি ফিরে আসে, তাহলে ঘন্টায় কত কিমি করে গতিবেগে ফিরে আসতে হবে? 2 ঘন্টায় 40 কিমি যদি ফিরে আসতে হয়, তাহলে ঘন্টায় গতিবেগ কত করে হবে না, 2 ভাগ 40 মানে 2 গুণ 20 40 হয়। তাহলে ফিরে আসার সময় গতিবেগ হবে 20 কিমি। 2 ঘন্টার মধ্যে 40 কিমি ফিরে আসতে হলে ঘন্টায় গতিবেগ ওই ব্যক্তির 20 কিমি করে হতে হবে। অ্যান্সার 20। ফিরে আসার সময় ওই ব্যক্তির গতিবেগ ছিল ঘন্টায় 20 কিমি করে। ফিরে আসার সময় ওই ব্যক্তির গতিবেগ ছিল ঘন্টায় 20 কিমি করে। অ্যান্সার 20। আমরা পরের অঙ্কে যাই। খুবই ভালো অঙ্ক এটা। এ থেকে বি স্থানে এক ব্যক্তি এ থেকে বি স্থানে হেঁটে যায় এবং বি থেকে এতে ট্যাক্সিতে ফিরে আসে। মানে যাওয়ার সময় হেঁটেই যাচ্ছে আর আসার সময় ট্যাক্সিতে ফিরে আসছে। দিয়ে টোটাল যাওয়া আসায় সময় লাগছে 16 ঘন্টা। যাওয়া এবং আসা দুটো মিলে টোটাল সময় লাগছে 16 ঘন্টা। 16 ঘন্টা হেঁটে গেছে কিন্তু ফিরে এসেছে ট্যাক্সিতে। ফিরে আসার সময় কম লেগেছে, ট্যাক্সিতে ফিরে আসে যেহেতু। কিন্তু যদি যাওয়া আসা দুটোই ট্যাক্সিতেই করতো, মানে যেতেও ট্যাক্সিতে ফিরেও আসতো ট্যাক্সিতে, তাহলে 4 ঘন্টা সময় কম লাগতো। 4 ঘন্টা বলতে আগে যা সময় লেগেছিল তার থেকে 4 ঘন্টা সময় কম লাগবে। আগে সময় লেগেছিল কত? 16 ঘন্টা সময় লেগেছিল আগে। তাহলে আগের সিস্টেমে 16 ঘন্টা সময় লেগেছিল, আর যদি দুটোই ট্যাক্সিতে যাওয়া আসা করে 4 ঘন্টা সময় কম লাগবে। তাহলে কত ঘন্টা সময় লাগবে? 12 ঘন্টা। ট্যাক্সিতেই যদি যাওয়া এবং আসা দুটোই কমপ্লিট করে তাহলে 12 ঘন্টা সময় লাগবে। এই 12 ঘন্টা সময়ের মধ্যে ট্যাক্সিতে যাবে এবং ট্যাক্সিতেই ফিরে আসবে। যাওয়া আসা মিলে 12 ঘন্টা। তাহলে যেতে বা আসতে ট্যাক্সিতেই কত সময় লাগবে? যাওয়া আসা দুটো মিলে যদি 12 ঘন্টা সময় লাগে, তাহলে শুধুমাত্র যেতে অথবা ফিরে আসতে ট্যাক্সিতেই শুধুমাত্র যেতে অথবা শুধুমাত্র ফিরে আসতে এর হাফ সময় লাগবে। 12 ঘন্টার হাফ মানে 6 ঘন্টা সময় লাগবে। ট্যাক্সিতে একবার গেলে বা একবার ফিরে আসলে 6 ঘন্টা সময় লাগবে। তো প্রথমে 16 ঘন্টা সময় লেগেছিল, তখন কি করেছিল না, গিয়েছিল হেঁটে কিন্তু ফিরে এসেছিল ট্যাক্সিতে, দিয়ে 16 ঘন্টা সময় লেগেছিল। তো এই 16 ঘন্টার মধ্যে যখন ট্যাক্সিতে ফিরে এসেছিল তখন সময় কত লেগেছিল? 6 ঘন্টায় লাগবে। ট্যাক্সিতে ফিরে আসার সময় 6 ঘন্টায় লেগেছিল 16 ঘন্টার মধ্যে। 16 ঘন্টার মধ্যে 6 ঘন্টা যদি ট্যাক্সিতে ফিরে আসতে লাগে, বাকি সময়টা তাহলে হেঁটে যেতে টাইম লেগেছিল, তাই না? 16 ঘন্টা তো 16 ঘন্টা সময় লেগেছিল হেঁটে যেতে আর ট্যাক্সিতে ফিরে আসতে। ট্যাক্সিতে ফিরে আসতে সময় যদি 6 ঘন্টা লাগে, তাহলে হেঁটে যাওয়ার সময় লেগেছিল 10 ঘন্টা। হেঁটে যাওয়ার সময় 10 ঘন্টা সময় লেগেছিল। এবার যদি ওই ব্যক্তি যাওয়া আসা দুটো হেঁটে করে, হেঁটে যায় এবং হেঁটেই ফিরে আসে, তাহলে সময় কত লাগবে না, হেঁটে যেতে 10 ঘন্টা লাগে, ফিরে আসতেও হেঁটে 10 ঘন্টায় লাগবে। তাহলে 10 আর 10 কত ঘন্টা হয়? উভয় রাস্তা যদি হেঁটেই যাতায়াত করে তাহলে 20 ঘন্টা সময় লাগবে। অ্যান্সার 20 ঘন্টা।
অঙ্কটা আমরা আর একবার রিপিট করছি। যাওয়া আসা মিলে টোটাল 16 ঘন্টা সময় লাগে। 16 ঘন্টা যায় হেঁটে এবং ফিরে আসে ট্যাক্সিতে। যদি দুটোই ট্যাক্সিতে যাতায়াত করে, ট্যাক্সিতে যায় ট্যাক্সিতে ফিরে আসে, তাহলে 4 ঘন্টা টাইম কম লাগবে, মানে ওই 16 ঘন্টা থেকে 4 ঘন্টা টাইম কম লাগবে, তার মানে 12 ঘন্টা টাইম লাগবে। 12 ঘন্টায় ট্যাক্সিতে যাওয়া আসা করে, যাওয়া এবং আসা মিলে 12 ঘন্টা। তাহলে যাওয়া আসা মিলে 12 ঘন্টা টাইম লাগলে শুধু যেতে অথবা শুধু ফিরে আসতে 6 ঘন্টা করে টাইম লাগবে। প্রথমে তো ট্যাক্সিতেই ফিরে এসেছিল, 16 ঘন্টা টাইম লেগেছিল হেঁটে গিয়ে ফিরে আসতে ট্যাক্সিতে। তো ওই ট্যাক্সিতে ফিরে আসার সময় 6 ঘন্টায় টাইম লেগেছিল। টোটাল টাইম তখন লেগেছিল কত? 16 ঘন্টা। 16 ঘন্টার মধ্যে 6 ঘন্টা তো ট্যাক্সিতে ফিরে আসতে সময় লেগেছিল, বাকি থাকে কত? 10 ঘন্টা। এই 10 ঘন্টা তাহলে হেঁটে যেতে টাইম লেগেছিল, তাই না? এই 10 ঘন্টা হেঁটে যেতে টাইম লেগেছিল। তো 10 ঘন্টা যদি হেঁটে যেতে টাইম লাগে, ফিরে আসতেও 10 ঘন্টায় লাগবে, মানে যাওয়া আসা দুটোই যদি হেঁটে করে তাহলে 10 আর 10-এ 20 ঘন্টা টাইম লাগবে। অ্যান্সার 20 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 20। আমরা পরের অঙ্কে যাই এবার। এখানে চোর পুলিশের একটা অঙ্ক। চোর পুলিশের আমরা আলাদা একটা চ্যাপ্টার, আলাদা ভিডিও নিয়ে আসবো শুধুমাত্র চোর পুলিশের অঙ্ক দিয়েই, কারণ এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, তো অনেক পরীক্ষাতে দেয়। তো এখানে চোর পুলিশের একটা অঙ্ক আছে, আমরা একটুখানি দেখি কিভাবে সমাধান করা যায়। খুবই সহজ এই অঙ্কগুলো। বেশিরভাগ ক্ষেত্রে পুলিশের গতিবেগই বেশি হয়, চোর পুলিশকে ধরে ফেলে। যদিও তো বাস্তব অন্যরকম, বাস্তবে চোর পুলিশের সামনে থাকলেও ধরা পড়ে না। তো যাই হোক, অঙ্ক তো অন্য কথা বলে, অঙ্কে আমাদের চোরকে ধরতেই হবে, পুলিশের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে। তো এখানে চোরের গতিবেগ 20 আর পুলিশের গতিবেগ হচ্ছে 23। পুলিশের গতিবেগ ঘন্টায় কত কিমি করে বেশি? না, পুলিশের গতিবেগ ঘন্টায় 3 কিমি করে বেশি হবে। চোরের গতিবেগ ঘন্টায় 20 আর পুলিশের গতিবেগ ঘন্টায় হচ্ছে 23। তাহলে 1 ঘন্টায় পুলিশ কত কিমি বেশি যায়? না, 1 ঘন্টায় পুলিশ 3 কিমি বেশি যায়। পুলিশের গতিবেগ ঘন্টায় 3 কিমি বেশি। এগুলো সব ঘন্টায় গতিবেগ দেওয়া আছে, মানে পুলিশ 1 ঘন্টায় চোরের থেকে 3 কিমি বেশি যাবে। 3 কিমি মানে একে আমরা মিটার বানিয়ে নিতে পারি, কারণ পরবর্তীকালে অঙ্ক কষতে গেলে আমাদের মিটারে থাকাটাই সুবিধাজনক লাগবে, মিটারেই থাকতে হবে। চোর আর পুলিশের মধ্যে প্রথমে দূরত্ব আছে 400 মিটার। 400 মিটার দূরে পুলিশকে দেখে চোর ছুটতে শুরু করে। চোর পুলিশের মধ্যে দূরত্ব তাহলে প্রথমেই 400 মিটার ছিল। পরে আমরা দেখতে পাচ্ছি যে দুজন যদি একই সাথে দৌড়ায়, চোর এবং পুলিশ, তাহলে পুলিশ চোরের থেকে ঘন্টায় 3 কিমি করে, মানে 3000 মিটার করে বেশি যাবে। 1 ঘন্টায় চোরের থেকে পুলিশ 3000 মিটার বেশি যাবে। 7 মিনিট দৌড়েছে চোর পুলিশ উভয়ে, 7 মিনিট মাত্র দৌড়েছে। তো 7 মিনিটে পুলিশ কত বেশি যায় আগে দেখে নেব। 7 মিনিটে পুলিশ কত মিটার বেশি যায় চোরের থেকে সেটা আগে দেখে নিই। 1 ঘন্টায় 3000 মিটার, 3 কিমি মানে 3000 মিটার বেশি যায় 1 ঘন্টায়, মানে 60 মিনিটে। 60 মিনিটে আমরা লিখতে পারি যে 60 মিনিটে পুলিশ চোরের থেকে বেশি যায়, পুলিশ চোরের থেকে 3000 মিটার বেশি যায়। যেহেতু মিনিটে করছি তাই মিটারে নিয়ে এলাম, বেশি যায় 60 মিনিটে, মানে 1 ঘন্টায় পুলিশ চোরের থেকে 3000 মিটার বেশি যায়। তাহলে 1 মিনিটে কত বেশি যাবে? 1 মিনিটে চোরের থেকে পুলিশ কত বেশি যাবে? না, 3000 ভাগ 60। চোর পুলিশ দৌড়েছে কত মিনিট করে? না, 7 মিনিট করে দৌড়েছে। তাহলে 7 মিনিটে পুলিশ চোরের থেকে কত বেশি যাবে? 7 মিনিটে চোরের থেকে পুলিশ কত বেশি যাবে? না, গুণ 7 হবে। কাটাকাটি করে দেখা যাক 7 মিনিটে কত মিটার বেশি যায় পুলিশ চোরের থেকে। 0 0 কাটা,
এই 6 দিয়ে যদি আমরা একে কাটি, 6 50-এ হয় 300, 6 50-এ 300, 7 দিয়ে 3000-কে কেটে 50 পেলাম। 50 আর এই 7 গুণ হবে, 7 50-এ কত হয় না 350 মিটার। 7 মিনিট যদি দৌড়ায় চোর আর পুলিশ, 7 মিনিটের মধ্যে পুলিশ চোরের থেকে 350 মিটার দূরত্ব বেশি যাবে। চোর যা দৌড়াবে তার থেকে পুলিশ 350 মিটার দূরত্ব বেশি যাবে। প্রথমে তাদের মধ্যে দূরত্ব ছিল কত, 400 ছিল। প্রথমে তাদের মধ্যে দূরত্ব ছিল 400, 7 মিনিট পর তাহলে 350 মিটার দূরত্ব কমে যাবে, কারণ পুলিশ তো 350 মিটার বেশি যায় চোরের থেকে। প্রথমে দূরত্ব 400 থাকলে 7 মিনিট পর দূরত্ব 350 কমে যাবে। কমে গেলে তখন দূরত্ব কত হবে না, কমে গেলে তখন দূরত্ব হবে 50 মিটার। 7 মিনিট পর চোর আর পুলিশের মধ্যে দূরত্ব হবে মাত্র 50 মিটার। যদি আমাকে বলতো যে পুলিশ কত সময় পর চোরকে ধরতে পারবে, তাহলে কি হতো? কত সময় পর ধরতে পারবে না, আমরা অঙ্ক দেখেই বুঝতে পারছি যে 8 মিনিট পর ধরে ফেলবে পুলিশ চোরকে। কেন? কারণ 1 মিনিটে 50 করে যায় পুলিশ, 7 মিনিটে 350 যায়, 400 তো দূরত্ব আছে তাদের মধ্যে প্রথম থেকে। তো 400 যেতে তাহলে কত মিনিট সময় লাগবে? 1 মিনিটে 50 গেলে 400 যেতে 8 মিনিট সময় লাগবে। কোশ্চেন যদি এরকম হতো যে কত মিনিট সময় পর পুলিশ চোরকে ধরতে পারবে, তাহলে অ্যান্সার হতো 8 মিনিট। 8 মিনিটের মধ্যে পুলিশ চোরের থেকে 400 মিটার বেশি যেত, তার মানে চোরকে পুলিশ ধরে ফেলতো। আবার আর এক টাইপের অঙ্ক দেয় যে এই সময়ের মধ্যে চোর কত দূর দৌড়াতে পারবে। 8 মিনিটের মধ্যে চোর আবার কত দূর যাবে তাহলে দেখতে হবে। চোর তো 1 ঘন্টা যায় 20, 8 মিনিটের মধ্যে যদি ধরে ফেলে, এই 8 মিনিট সময়ের মধ্যে চোর কত রাস্তা যায় দেখতে হবে। 1 ঘন্টায় মানে 60 মিনিটে 20 কিমি গেলে 8 মিনিটে কত যায় বার করলে চোর কত দূর গিয়ে ধরা পড়বে সেটাও পাওয়া যাবে। এই অঙ্কটা আমরা আরেকবার রিপিট করছি। পুলিশের গতিবেগ ঘন্টায় 3 কিমি বেশি, চোরের 20, পুলিশের 23। পুলিশের গতিবেগ তাহলে ঘন্টায় 3 কিমি করে বেশি, 1 ঘন্টায় 3 কিমি বেশি। 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 3 কিমি মানে 3000 মিটার। তো 60 মিনিটে তাহলে 3000 মিটার বেশি রাস্তা যায় পুলিশ চোরের থেকে। 60 মিনিটে যায় 3000 মিটার বেশি। 1 মিনিটে কত যাবে? আর 7 মিনিট করে, 7 মিনিট করে দৌড়েছে। 7 মিনিটে কত বেশি যাবে না, গুণ 7 আমরা কাটাকাটি করে দেখলাম যে 7 মিনিটে পুলিশ চোরের থেকে 350 মিটার বেশি যায়। 7 মিনিটে 350 মিটার বেশি যায়। প্রথমে দূরত্ব ছিল তো 400, 7 মিনিট পর তাহলে 350 মিটার দূরত্ব কমে যাবে চোর আর পুলিশের মধ্যে। 350 মিটার দূরত্ব যদি কমে যায়, কত হবে দূরত্ব তাহলে? 400 থেকে 350 কমে গেলে 50 মিটার হবে দূরত্ব। 7 মিনিট পর চোর আর পুলিশের মধ্যে দূরত্ব হবে 50 মিটার। অ্যান্সার 50। আমরা পরবর্তী অঙ্কে যাই। এক্স আর ওয়াই দুজন একই স্থান থেকে একই সময়ে 96 কিমি দূরবর্তী কোনো একটা স্থানের উদ্দেশ্যে যাত্রা করে। দুজন একই স্থানে যায়, একই স্থান থেকে যাত্রা শুরু করে একই সময়ে। দুজনের গতিবেগ তো এক নয়, একজনের গতিবেগ বেশি একজনের কম। টোটাল রাস্তা কিন্তু দুজনেই 96 যায়। এক্সের গতিবেগ কত না, এক্সের গতিবেগ ঘন্টায় 12 কিমি করে। 96 কিমি যেতে তাহলে এক্সের সময় লাগবে কত? টোটাল 96 কিমি হচ্ছে দূরত্ব। এই 96 কিমি যেতে এক্সের সময় লাগবে 96 ভাগ 12। কেন ভাগ হবে না, এক্স তো 1 ঘন্টায় 12 করে যায়, টোটাল রাস্তা 96, তাহলে 96 কিমি যেতে এক্সের সময় লাগবে 8 12 96, এক্সের সময় লাগবে 8 ঘন্টা। এক্সের 8 ঘন্টা সময় লাগবে। ওয়াইয়ের সময় তো আবার এক্সের থেকেও বেশি লাগে, কারণ বলা আছে যে এক্স ওয়াইয়ের থেকে 1 ঘন্টা আগে পৌঁছায়। এক্স ওয়াইয়ের থেকে 1 ঘন্টা আগে পৌঁছায়, তাই না? এক্স আগে পৌঁছায়, এক্সের গতিবেগ বেশি, এক্সের সময় কম লাগবে। কারণ এক্স 1 ঘন্টা আগে পৌঁছায় মানে এক্সের গতিবেগ তো বেশি, ওয়াইয়ের গতিবেগ তাহলে কম হবে। ওয়াই 1 ঘন্টা পরে পৌঁছাবে, এক্সের 8 ঘন্টা লাগলে ওয়াইয়ের 9 ঘন্টা লাগবে, 1 ঘন্টা বেশি লাগবে, তাই না? তো এক্সের যদি 8 ঘন্টা সময় লাগে, ওয়াইয়ের সময় লাগবে তাহলে 8 যোগ 1 9 ঘন্টা সময় লাগবে। ওয়াই তাহলে 9 ঘন্টা পর পৌঁছাবে, এক্স 8 ঘন্টায় পৌঁছে যাচ্ছে,
দিয়ে দেখছি হিসাব করে যে এক্স ওয়াই থেকে 1 ঘন্টা আগে পৌঁছে গেছে, ওয়াই তাহলে এক্সের থেকেও 1 ঘন্টা পরে পৌঁছাচ্ছে, মানে ওয়াই তাহলে আরও 1 ঘন্টা বেশি সময় লাগছে, এক্সের 8 ঘন্টা লাগলে ওয়াই লাগবে 9 ঘন্টা। ওয়াই যদি 9 ঘন্টা লাগে, ওয়াই 9 ঘন্টায় 96 কিমি দূরত্ব যায়, ওয়াই 9 ঘন্টায় যায় 96 কিমি, ওয়াই 9 ঘন্টায় যায় 96 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 96 ভাগ 9, 96কে 9 দিয়ে ভাগ করে দেখো কত হয়, কত হবে না 9 10 90, 10 হয়ে যাবে, 9 10 90 থাকবে 6, 6/9 কত হচ্ছে না 10 পূর্ণ 6/9। এবার এই 6 আর 9 আমরা কেটে দিতে পারি, 6 আর 9 কত দিয়ে কাটা যাবে না 2 দিয়ে কাটা যাবে, না 3 দিয়ে কাটা যাবে, 3 দুগুণে 6, 3 ত্রিক্ষে 9, কত থাকছে তাহলে না থাকছে আমাদের 10 পূর্ণ 2 3 এত ঘন্টা, তার মানে এত ঘন্টা নয় সরি এটা গতিবেগ কিমি, এত কিমি, ওয়াইয়ের গতিবেগ ঘন্টায় এত কিমি করে, ওয়াইয়ের গতিবেগ হচ্ছে ঘন্টায় 10 পূর্ণ 2 3 কিমি করে। 96 কিমি রাস্তা এক্স 12 কিমি করে যদি যাই, এক্সে যেতে সময় লাগবে 8 12 96 মানে 8 ঘন্টা, ওয়াইয়ের থেকে এক্সের 1 ঘন্টা সময় কম লাগে, ওয়াই তাহলে লাগবে 9 ঘন্টা, ওয়াই 9 ঘন্টায় যাবে 96 কিমি, 1 ঘন্টায় কত যাবে না 96কে 9 দিয়ে ভাগ করে দেখো কত হয়, 96কে 9 দিয়ে ভাগ করলে আমরা পাবো 10 পূর্ণ 2 3 ঘন্টা, অ্যান্সার 10 পূর্ণ 2 3 কিমি, ওয়াইয়ের গতিবেগ ঘন্টায় 10 পূর্ণ 2 3 কিমি হবে। এটা আর একটা খুবই ভালো অঙ্ক, এই অঙ্কগুলো পরীক্ষাতে দেয়, খুব সহজ অঙ্ক বলা যায় এগুলো। একটা ডিপো থেকে, ডিপো মানে হচ্ছে বাস স্ট্যান্ড, ডিপো মানে কোনো বাস স্টপেজ, বাস স্ট্যান্ড, তো একটি বাস স্ট্যান্ড থেকে 15 মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে এবং বাসগুলো 32 কিমি গতিতে চলতে থাকে, আর বিপরীত দিক থেকে একটা ব্যক্তি সেই ডিপোর দিকে বাস স্ট্যান্ডের দিকে যখন হেঁটে আসে তখন বাসগুলিকে তিনি পরপর 12 মিনিট অন্তর 12 মিনিট পরপর বাসগুলোকে তিনি অতিক্রম করেন, তাহলে ওই ব্যক্তির গতিবেগ কত নির্ণয় করতে হবে? বাসগুলো ছাড়ছে 15 মিনিট অন্তর, কিন্তু ব্যক্তি বাসগুলোকে অতিক্রম করছে 12 মিনিট পরপর, কি করে সম্ভব এটা? বাস ছাড়ে 15 মিনিট পর আর ব্যক্তি বাসগুলোকে অতিক্রম করে 12 মিনিট পরপর, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। কেন? কারণ ওই ব্যক্তি তো আবার বাস স্ট্যান্ডের দিকে আগেই যাচ্ছে, ব্যক্তি যেখানে দাঁড়িয়েছিল যদি সেখানেই দাঁড়িয়ে থাকতো স্ট্যাচুর মতো, তাহলে বাসগুলো তাকে 15 মিনিট পরপরই অতিক্রম করতো, 15 মিনিট পরপর বাস ছাড়ে ডিপো থেকে, বাসগুলো তাকে 15 মিনিট পরপরই অতিক্রম করতো, কিন্তু বাস ছাড়ার পরে ওই ব্যক্তি তোমার বাস স্ট্যান্ডের দিকে আগিয়ে যাচ্ছে, তার মানে দূরত্ব কমে যাচ্ছে, 15 মিনিটের দূরত্ব কমে গিয়ে 12 মিনিট হয়ে যাচ্ছে, যেহেতু ব্যক্তি ওই 15 মিনিটের মধ্যে বাস স্ট্যান্ডের দিকে বেশ কিছুটা রাস্তা আগিয়ে যাচ্ছে, রাস্তা কমে যাচ্ছে, তাই 15 মিনিটের রাস্তা ব্যক্তি 12 মিনিটে অতিক্রম করে, ব্যক্তি অতিক্রম করছে না, শুধু এখানে বাস এবং ব্যক্তি দুজন মিলে 12 মিনিটে অতিক্রম করছে, কারণ বাসও আগিয়ে আসছে, ব্যক্তিও বাসের দিকে আগিয়ে যাচ্ছে, দুদিক থেকে রাস্তা শেষ হচ্ছে, দুজন বিপরীতমুখী, তো বাস এবং ব্যক্তি দুজন বিপরীতমুখী, তাহলে দুদিক থেকে রাস্তা শেষ হচ্ছে, তাই 12 মিনিট পর গিয়ে রাস্তা শেষ হয়ে যায়, মানে বাসগুলোর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, এখানে 15 মিনিটের রাস্তা বাস আর ব্যক্তি দুজন মিলে 12 মিনিটে অতিক্রম করছে, 12 মিনিট পর পর তাই বাসগুলোর সাক্ষাৎ হচ্ছে ব্যক্তির সঙ্গে। তাহলে ব্যক্তির গতিবেগ কত কীভাবে বার করতে হবে? আগে আমাদের দেখে নিতে হবে যে 15 মিনিট পর যদি বাস ছাড়ে 15 মিনিটের মধ্যে বাসগুলো কত দূর যাবে, 15 মিনিট পর পর বাস ছাড়লে 15 মিনিটের মধ্যে বাসগুলো কত দূরে যাবে সেটা আগে বার করে নিতে হবে। এই টাইপের অঙ্কগুলো এভাবেই করতে হয়। তো 32 কিমি তো গতিবেগ বাসের, ঘন্টায় 32 কিমি মানে 60 মিনিটে যায় 32 কিমি, তাই না? 60 মিনিটে বাসের গতিবেগ 60 মিনিটে 32 কিমি, 1 ঘন্টায় 32 কিমি যায় মানে 60 মিনিটে যায় 32 কিমি। 15 মিনিট অন্তর বাস ছাড়লে 15 মিনিটে কত কিমি যাবে? 9 × 15 করে দেবো আমরা, সিম্পল ঐকিক নিয়ম। 60 মিনিটে যায় 32 কিমি, 1 মিনিটে যাবে 32/60 কিমি,
আর 15 মিনিটে কত যাবে, 9 × 15। এটা আমরা এইভাবে লিখতে পারতাম, 60 মিনিটে যায় 32 কিমি, 1 মিনিটে যাবে কত ভাগ, 15 মিনিটে যাবে কত, 9 × 15, তাই না? সেটাই করেছি আমরা, এখানে একবারে লিখে দিয়েছি এই যা 4 15 60, 4 দিয়ে 32কে কাটলে কত হবে না, 8 হবে, 8 কিমি। বাসগুলো 15 মিনিটের মধ্যে 8 কিমি করে রাস্তা যাবে, 8 কিমি দূরত্ব অতিক্রম করবে বাসগুলো 15 মিনিটের মধ্যে। এবার এই 8 কিমি রাস্তা, 8 কিমি রাস্তা বাস আর ব্যক্তি দুজন মিলে 12 মিনিটে শেষ করে। 15 মিনিট অন্তর বাস ছাড়লে বাসগুলো তো 15 মিনিটের মধ্যে 8 কিমি করে দূরে দূরে যাবে। তো এই 8 কিমি দূরত্ব বাস আর ব্যক্তি দুজন মিলে 12 মিনিটে অতিক্রম করে। বাস আর ব্যক্তির আপেক্ষিক গতিবেগ 12 মিনিটে 8 কিমি। ঘন্টায় কত দেখে নেব তাহলে। বাস এবং ব্যক্তি দুজন মিলে, দুইজন না, বাস তো আর জন বলা যায় না, বাস এবং ব্যক্তি দুটো মিলে টোটাল 12 মিনিটে যায়, 12 মিনিটে যায় 8 কিমি রাস্তা, 12 মিনিটে যায় 8 কিমি রাস্তা। 1 মিনিটে যাবে কত না, এত বাই এত ভাগ হবে 8/12। আর 1 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় মানে 60 মিনিটে, 60 মিনিটে কত যাবে না, × 60। আমরা ঘন্টায় গতিবেগ বার করে নিয়েছি, তাই 60 মিনিটে হিসাবটা দেখলাম। 5 12 60, 5 8 কত হয় 40 কিমি। এটা ব্যক্তির একা গতিবেগ নয়, বা বাসেরও একা গতিবেগ নয়, বাস আর ব্যক্তি দুজনের গতিবেগ, বাস এবং পার্সন মানে ব্যক্তি দুজনের টোটাল গতিবেগ 40 কিমি ঘন্টায়। বাস আর ব্যক্তি দুজন 1 ঘন্টায় 60 মিনিটে 40 কিমি রাস্তা যাবে। মানে এই 40 কিমির মধ্যে বাসের গতিবেগ আছে, আবার ব্যক্তির গতিবেগ আছে। 40 কিমির মধ্যে বাস এবং ব্যক্তির দুজনের গতিবেগ আছে। বাসের গতিবেগ ঘন্টায় কত করে 32, বাসের গতিবেগ ঘন্টায় 32 করে। তাহলে 40-এর মধ্যে 32 কিমি গতিবেগ হচ্ছে বাসের, বাকিটা ব্যক্তির। ব্যক্তির গতিবেগ তাহলে কত হবে না, 40 বিয়োগ 32 কত হয় 8 কিমি। ব্যক্তির গতিবেগ ঘন্টায় 8 কিমি করে। অঙ্কটা আমরা আরেকবার একটুখানি বলছি। 15 মিনিট অন্তর বাস ছাড়ে, 15 মিনিটে বাসগুলো কত কিমি করে যাবে আগে দেখে নিতে হবে। 15 মিনিটের মধ্যে বাস কত যাবে না, ঘন্টায় 32 কিমি গতিবেগ, ঘন্টায় মানে 60 মিনিটে যায় 32 কিমি। 60 মিনিটে যদি 32 কিমি যায় 15 মিনিটে কত যাবে না, 32/60 × 15। 60 মিনিটে 32 কিমি যায়, 15 মিনিটে যাবে কত, আমরা কাটাকাটি করে দেখলাম 8 কিমি। 15 মিনিটে বাসটি যাবে 8 কিমি, 15 মিনিটের মধ্যে বাস 8 কিমি দূরে যাবে। আর এই 8 কিমি দূরত্ব বাস আর ব্যক্তি দুজন মিলে যায় 12 মিনিটে। 12 মিনিট অন্তর বাসকে অতিক্রম করে ব্যক্তি, তার মানে বাস আর ব্যক্তি 8 কিমি দূরত্ব অতিক্রম করে 12 মিনিটে। বাস আর ব্যক্তি যেহেতু বিপরীতমুখী, তাহলে বাস এবং ব্যক্তি দুটো মিলেই টোটাল 8 কিমি দূরত্ব 12 মিনিটে অতিক্রম করে, তবেই তো বাসের সঙ্গে ব্যক্তির সাক্ষাৎ হবে। 12 মিনিটে তাহলে 8 কিমি যায়, বাস ব্যক্তি দুজন মিলে 12 মিনিটে 8 কিমি যায়। 1 মিনিটে যাবে কত, আর 1 ঘন্টায় কত যাবে। 1 ঘন্টায় আমরা কাটাকাটি করে দেখলাম 40 কিমি যাবে। মানে বাস এবং ব্যক্তি দুটো টোটাল গতিবেগ হচ্ছে 40 কিমি। বাস আর ব্যক্তি দুটো টোটাল গতিবেগ 40 কিমি। 40 কিমির মধ্যে বাসের গতিবেগ আছে, আবার ব্যক্তির গতিবেগও আছে, দুটো মিলে 40। বাসের গতিবেগ 32 তো দেওয়া আছে আমাদের অঙ্কের মধ্যে, তাহলে ব্যক্তির গতিবেগ কত হবে না, 40 বিয়োগ 32 মানে 8 কিমি। ব্যক্তির গতিবেগ হবে ঘন্টায় 8 কিমি। একটি বাসের গড় গতিবেগ একটি ট্রেনের গতিবেগের 1/3। 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। ট্রেনটি 16 ঘন্টায় যায় 960 কিমি। 45 মিনিটে বাসটি কত দূরত্ব যাবে। তাহলে ট্রেনটার গতিবেগ কত, ট্রেনটার 1 ঘন্টায় গতিবেগ কত যদি আমরা পেয়ে যাই, বাসের গতিবেগও পাবো। ট্রেনটা 16 ঘন্টায় কত যায় 960 কিমি যায় 16 ঘন্টায়।
16 ঘন্টায় যায় 960 কিমি। 16 ঘন্টায় 960 কিমি গেলে 1 ঘন্টায় কত রাস্তা যাবে? নেকে কাটলে কত হয়? 6 16 96। 16 ঘন্টায় যদি 960 কিমি যায়, 1 ঘন্টায় যাবে তাহলে 60 কিমি। মানে ট্রেনটার ঘন্টায় গতিবেগ হচ্ছে 60 কিমি করে। ট্রেনটা 1 ঘন্টায় 60 কিমি যায়। 16 ঘন্টায় 960 কিমি গেলে 1 ঘন্টায় কত যাবে? না 16 দিয়ে ভাগ। 16 দিয়ে ভাগ করে আমরা পেলাম 60। 1 ঘন্টায় তাহলে ট্রেনটার গতিবেগ 60 কিমি। ট্রেনের গতিবেগ যদি 60 কিমি হয় তাহলে বাসের গতিবেগ কত হবে? এখানে আমরা 1 ঘন্টায় তো ট্রেনটা 60 কিমি যায়, তো ট্রেনটার 45 মিনিটে গতিবেগ কত বার করলেও আমরা পেয়ে যেতাম। 1 ঘন্টায় 60 কিমি যায়, হিসাব যেহেতু 45 মিনিটে আছে, তাহলে ট্রেনটা 60 মিনিটে 60 কিমি যায়, তাহলে 1 মিনিটে 1 কিমি যাবে। ট্রেনটা 60 মিনিটে তো 60 কিমি যায়, 1 ঘন্টায় 60 কিমি মানে 60 মিনিটে 60 কিমি যায়। 45 মিনিটে কত যাবে? 45 কিমি যাবে। ট্রেনের গতিবেগ তাহলে 45 মিনিটে 45 কিমি। বাসের গতিবেগ তো তার 1/3 হবে। ট্রেনের গতিবেগ যদি 45 মিনিটে 45 কিমি হয়, বাসের গতিবেগ 1/3 বলা আছে অঙ্কের মধ্যে, মানে 3 ভাগের 1 ভাগ। তাহলে বাসের গতিবেগ কত হবে? বাসটা 45 মিনিটে কত দূর যাবে? 15 কিমি যাবে। এভাবে করা যায়, অথবা আরেকটা নিয়মে করা যায়। সেটা হচ্ছে, এটাই বেশি সহজ। 60 মিনিটে 60 কিমি যায়, 1 মিনিটে 1 কিমি, 45 মিনিটে ট্রেনটা যাবে 45 কিমি। ট্রেনের গতিবেগ 45 মিনিটে যখন পেয়ে গেলাম, তখন বাসটা 45 মিনিটে কত যাবে? না ট্রেনের গতিবেগের 3 ভাগের 1 ভাগ যাবে, মানে 15 কিমি যাবে। অ্যান্সার কিন্তু 15। আবার আরেক রকমভাবে করতে পারি, সেটা হচ্ছে ট্রেনটা যদি 1 ঘন্টায় 60 কিমি যায়, বাস তাহলে 1 ঘন্টায় কত যাবে? বাস যাবে 60-এর 3 ভাগের 1 ভাগ, মানে বাসটা 1 ঘন্টায় যাবে তাহলে 20 কিমি। 1 ঘন্টায় বাসটা 20 কিমি যাবে। ট্রেনের গতিবেগ তো 1 ঘন্টায় 60 পেয়েছি আমরা, বাসের গতিবেগ তার 3 ভাগের 1 ভাগ হবে, মানে বাসের গতিবেগ ঘন্টায় হবে 60 কিমি। 1 ঘন্টায় 60 কিমি মানে 60 নয় 20 কিমি। 1 ঘন্টায় 20 কিমি। 1 ঘন্টায় যদি 20 কিমি হয়, তো 45 মিনিটে বাসটা কত যাবে? সেটাই তো অঙ্ক আমাদের। 1 ঘন্টায় 60 কিমি মানে, আমারও ভুল বলছি, 1 ঘন্টায় 20 কিমি, 60 নয়, 60 মিনিটে 20 কিমি বাসটার গতিবেগ। ঘন্টায় 20 কিমি মানে 60 মিনিটে 20 কিমি। 45 মিনিটে তাহলে কত হবে? ইন্টু 45 কাটা যাক। 3 দিয়ে 45-কে কাটলে কত হবে? না 15 হবে। বাসটি তাহলে 15 মিনিটে যাবে 45 কিমি, এই 15 কিমি। অ্যান্সার 15। এভাবেও করা যায়। আবার আগে যেটা বললাম আমরা, যে ট্রেনটা 45 মিনিটে কত দূরত্ব যায় দেখে নিয়ে তাকে 3 দিয়ে ভাগ করলে আমরা বাসের গতিবেগ পেয়ে যাব, সেটাও করা যেত। বাসের কিন্তু গতিবেগ নয়, বাসটা 45 মিনিটে কত যায় সেটাই বার করতে বলেছে, তাই 45 মিনিটেই বার করতে হবে। ডি অ্যান্সার 15 কিমি। আমরা পরের অঙ্কটা দেখি। একটি গাড়ি 45 কিমি গতিবেগে 8 ঘন্টায় গন্তব্যে পৌঁছায়। আবার বি গাড়ি, প্রথমটা ছিল এ গাড়ি, পরেরটা হচ্ছে বি গাড়ি। বি গাড়ি 70 কিমি ঘন্টা গতিবেগে 4 ঘন্টায় গন্তব্যে পৌঁছায়। এ আর বি গাড়ির গতিবেগের অনুপাত কত? অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? অতিক্রান্ত দূরত্ব মানে এ গাড়ি টোটাল কত কিমি যায় আর বি গাড়ি টোটাল কত কিমি যায়, তার অনুপাত বার করতে হবে। এ আর বি গাড়ির টোটাল অতিক্রান্ত দূরত্বের অনুপাত। এ গাড়িটা 65 কিমি করে যায় 8 ঘন্টা, 1 ঘন্টায় যায় 65 কিমি, 8 ঘন্টায় কত যাবে? না 8 গুণ 65 কিমি, 8 ঘন্টায় 8 গুণ 65 কিমি যাবে। আর বি গাড়িটা ঘন্টায় 70 কিমি করে যায়, 4 ঘন্টায় কত দূর যাবে? 4 গুণ 70 কিমি। এ গাড়ির টোটাল অতিক্রান্ত দূরত্ব এত হবে, বি গাড়ির হচ্ছে এত। এই দুটো কাটাকাটি করে অনুপাত করলে অঙ্ক শেষ। তো কাটা যাক। 4 দিয়ে 8কে কাটলে 2, আর যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে এটা 5 13 65, 5 14 70, 2 দিয়ে আবার 14কে কাটলে 7, তাহলে অনুপাত এদিকে থাকছে 13, এদিকে 7। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এ গাড়ি এবং বি গাড়ির গতিবেগের অনুপাত হচ্ছে 7:13। এটা হচ্ছে গতিবেগের অনুপাত।
যদি আমাদের এখানে সময়ের অনুপাত বলতো তাহলে কি হতো? সময়ের অনুপাত বললে উল্টে যেত, গতিবেগের অনুপাত যা হয় তার উল্টোটা হয় সময়ের অনুপাত। এক স্থান থেকে অন্য স্থানে ঘন্টায় 4 কিমি করে গতিবেগে গিয়ে সেখানে 1 ঘন্টা বিশ্রাম নিয়ে আবার 5 কিমি গতিবেগে ফিরে আসতে এক ব্যক্তির 10 ঘন্টা সময় লাগে। স্থান দুটির দূরত্ব কত নির্ণয় করতে বলেছে। যাওয়ার সময় 4 কিমি গতিবেগে গেছে, আসার সময় 5 কিমি গতিবেগে ফিরে আসে, 1 ঘন্টা বিশ্রাম নেয়, টোটাল টাইম লাগে 10 ঘন্টা। 10 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা বিশ্রাম নেয় তাহলে তিনি রাস্তায় জার্নি করেছেন, যাতায়াত করেছেন কত ঘন্টা? 10 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তার বিশ্রামে যায়, তাহলে তিনি রাস্তায় ছিলেন, রাস্তায় চলেছেন কত কিমি, কত ঘন্টা না 10 ঘন্টা, 9 ঘন্টা, টোটাল 10 ঘন্টা। 10 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বিশ্রাম নেন, বাকি থাকে 9 ঘন্টা। এই 9 ঘন্টা তিনি রাস্তাতেই ছিলেন, রাস্তাতেই হেঁটেছেন বা রাস্তাতেই কোনো যানবাহনে করে যাতায়াত করেছেন। 9 ঘন্টা তিনি যাতায়াত করেছেন, 9 ঘন্টা তিনি রাস্তায় চলাচল করেছেন। এই 9 ঘন্টায় যত দূরত্ব যাবে সেটা আগে আমাদের বার করে নিতে হবে, কারণ টোটাল তার জার্নি তো 9 ঘন্টার। 9 ঘন্টায় যে দূরত্ব যাবে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা স্থান দুটির দূরত্ব পেয়ে যাব। কারণ যাওয়া আসা দুটো মিলে তো 9 ঘন্টা টাইম লেগেছে, যাওয়া আসা দুটো মিলে টাইম লেগেছে 9 ঘন্টা, যাওয়া অর্ধেক আসা অর্ধেক, টোটাল টাইম 9 ঘন্টা। তো আগে আমাদের দেখতে হবে তাহলে 1 ঘন্টায় কত কিমি করে যায়। কীভাবে বার করবো আমরা? এখানে ঘন্টায় গতিবেগ না গড় গতিবেগ বার করলে আমরা ঘন্টায় গতিবেগ পেয়ে যাব। গড় গতিবেগ, যাওয়ার গতিবেগ 4, ফিরে আসার গতিবেগ 5, গড় গতিবেগ কত হবে না? গড় গতিবেগ বার করার একটা ফর্মুলা আছে। গড় গতিবেগ বার করার ফর্মুলাটা হচ্ছে 2xy বাই x প্লাস ওয়াই। এই সিস্টেমে আমরা গড় গতিবেগ বার করতে পারি। গড় গতিবেগ মানে 1 ঘন্টায় কত কিমি যাবে সেটাই ফর্মুলা থেকে পাবো। এখানে x হচ্ছে যাওয়ার গতিবেগ আর y হচ্ছে ফিরে আসার গতিবেগ। ধরে নেওয়া যায় x যাওয়ার গতিবেগ আর y ফিরে আসার গতিবেগ। 2xy বাই xy, x প্লাস ওয়াই করলে আমরা 1 ঘন্টায় গড়ে ওই ব্যক্তি কত কিমি করে যাতায়াত করেছেন সেটা পাওয়া যাবে। 1 ঘন্টায় গড় গতিবেগ এই ফর্মুলায় পাওয়া যায়। ওই ব্যক্তি টোটাল ক ঘন্টা জার্নি করেছেন, যাতায়াত করেছেন ক ঘন্টা না 9 ঘন্টা। 1 ঘন্টায় যদি এত কিমি যাতায়াত করেন তাহলে 9 ঘন্টায় কত যাবেন? আমাদের তো 9 ঘন্টায় কত কিমি দূরত্ব যায় সেটাই বার করতে হবে আগে। 9 ঘন্টায় কত যাবে না 9 দিয়ে গুণ করে দিলেই 9 ঘন্টায় কত যায় পাবো। এটা কাটলে আমরা পাবো 1 ঘন্টায় কত যায়, আর 9 ঘন্টায় কত যায় 9 দিয়ে গুণ করব। এবার মানগুলো বসিয়ে দেওয়া যাক। 2 গুণ এক্সের মান কত না, এক্সের মান যাওয়ার সময় 4 কিমি, এক্সের মান হচ্ছে 4, আমরা ওই দিকে লিখি, এদিকে জায়গা একটু কম। 2 গুণ এক্সের মান 4, ফিরে আসার সময় গতিবেগ ছিল 5, নিচেই হচ্ছে 4 যোগ 5, এটা 1 ঘন্টায় গড় গতিবেগ। এটা ক্যালকুলেশন করলে আমরা ঘন্টায় গড় গতিবেগ পাবো। আর যেহেতু তিনি 9 ঘন্টা যাতায়াত করেছেন রাস্তাতে বিশ্রাম ছাড়া, 1 ঘন্টা বিশ্রাম ছাড়া, 9 ঘন্টায় তিনি রাস্তাতেই ছিলেন, 9 ঘন্টায় কত কিমি যাবে? 9 দিয়ে গুণ, কেটে দাও। 2 গুণ 4 গুণ 5, নিচে 4 আর 5 9 হবে, গুণ 9, 9 9 তাহলে কাটা, 4 5 20, 20 দুগুণে 40 কিমি। 9 ঘন্টায় তিনি টোটাল যাতায়াত করেছেন 40 কিমি, যাওয়া এবং আসা মিলে। তিনি যে গন্তব্যস্থলে গিয়েছেন সেখানে যাওয়া এবং ফিরে আসা মিলে টোটাল 40 কিমি দূরত্ব তিনি যাতায়াত করেছেন। যাওয়া আসা মিলে যদি 40 কিমি দূরত্ব হয় তাহলে স্থানটির দূরত্ব কত হবে? হাফ হবে। যাওয়া 20, আসা 20, মানে 20 কিমি দূরত্বে তিনি যাতায়াত করেছেন। অ্যান্সার হচ্ছে 20 কিমি। স্থান দুটির মধ্যে দূরত্ব 20 কিমি হবে। আগে আমরা 2 দিয়ে ভাগ করে বার করতে পারতাম, আগেই 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসতো, কিন্তু তাহলে বোঝা যেত না যে যাওয়া আসা মিলে দুটো 40 কিমি হয়, তাই আমরা পরে 2 দিয়ে ভাগ করলাম। আবার অঙ্কটা একটু বলছি। টোটাল ওই ব্যক্তি যাওয়া আসা মিলে 10 ঘন্টা টাইম লাগিয়েছেন। 10 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তো যাতায়াত করেননি, 1 ঘন্টা বিশ্রাম নিয়েছেন। তো রাস্তায় তিনি চলাচল করেছেন 9 ঘন্টা। 9 ঘন্টায় কত কিমি দূরত্ব যায় আমাদের বার করতে হবে। আমরা জানি গড় গতিবেগ কীভাবে বার করতে হয়। গড় গতিবেগ 2xy বাই x প্লাস ওয়াই করলে গড় গতিবেগ পাওয়া যায়। যেহেতু এখানে যাওয়ার গতিবেগ আসার গতিবেগ দুটোই আছে, তাই আমরা একটাকে x আর একটাকে y ধরে নিয়েছি। গড় গতিবেগ তাহলে কত হবে না 2 গুণ 4 গুণ 5 বাই 4 যোগ 5, ফর্মুলা অনুসারে তাই হয়। যেহেতু 1 ঘন্টায় তো এটা পাবো,
যেহেতু 9 ঘন্টায় বার করতে হবে তাই 9 দিয়ে গুণ, 1 ঘন্টায় গড় গতিবেগ পেয়ে যাচ্ছি। 9 ঘন্টায় কত দূর যায় দেখতে হবে, তাই 9 দিয়ে গুণ, 9 দিয়ে গুণ করে কাটাকাটি করে আমরা পেলাম 40 কিমি দূরত্ব যায়। 9 ঘন্টায় 40 কিমি দূরত্ব তিনি যাতায়াত করেছেন। 40 কিমি দূরত্ব যাতায়াত করেছেন মানে তিনি তো গেছেন আবার ফিরে এসেছেন। কোনো একটা জায়গায় গিয়ে যদি আমার ফিরে আসা হয় তাহলে সেই স্থানের দূরত্ব কত হবে, যাওয়া আসা মিলে টোটাল যত দূরত্ব হবে তার অর্ধেক হবে দূরত্ব সেই স্থানের। তো যাওয়া আসা মিলে 40 কিমি হলে স্থান দুটির মধ্যে দূরত্ব হবে 20 কিমি। যেমন ধরো আমি যদি এখান থেকে কৃষ্ণনগর যাই, এখান থেকে কৃষ্ণনগর গেলাম এবং গিয়ে ফিরে আসলাম, ফিরে আসতে গিয়ে দেখা গেল যে আমার টোটাল জার্নি হলো যাওয়া আসা মিলিয়ে 20 কিমি। তো এখান থেকে কৃষ্ণনগরের দূরত্ব তাহলে কত হবে, 20 কিমির অর্ধেক হবে 10 কিমি। আমি কৃষ্ণনগর গিয়েছি, গিয়ে আবার ফিরে এসেছি, দিয়ে টোটাল জার্নি হয়েছে আমার যাওয়া আসা মিলিয়ে 20 কিমি। কৃষ্ণনগরের দূরত্ব তাহলে কত হবে, 20-র অর্ধেক হবে 10 কিমি হবে। এখানেও তাই, 9 ঘন্টায় যাওয়া আসা মিলিয়ে 40 কিমি। স্থানের দূরত্ব তাহলে কত হবে, 40-এর অর্ধেক 20 কিমি। অ্যান্সার 20। 10 কিমি ঘন্টা গতিবেগে 20 কিমি দূরত্ব যান, প্রতি 5 কিমি অন্তর 10 মিনিট করে বিশ্রাম নেন। খুব ভালো অঙ্ক এগুলো, এই অঙ্কগুলো পরীক্ষায় দেয়, বহুবার বহু পরীক্ষায় এসেছে অঙ্কগুলো। 10 কিমি করে 20 কিমি দূরত্ব যদি যান তাহলে কত সময় লাগবে, কোনো জায়গায় না দাঁড়িয়ে না থেমে যদি 20 কিমি দূরত্ব তিনি যদি যান একটানা কন্টিনিউ 10 কিমি গতিবেগে, তাহলে 20 কিমি যেতে সময় লাগবে কত, 20 কিমি যেতে সময় লাগবে 1 ঘন্টা। 10 কিমি গেলে 20 কিমি যেতে সময় লাগবে 2 ঘন্টা। এই সিস্টেমে তো আগের দিনে লোকে যেত, আগের দিনে যানবাহন ছিল না। কোনো আত্মীয়ের বাড়িতে যদি বেড়াতে যেত কি করতো, হেঁটে হেঁটে যেতে হতো। যারা খুব বড় লোক তারা যেত গরুর গাড়িতে, তাই না? বাস লরি ট্রেন এসব তো ছিল না তখন, পার্সোনাল গাড়ি তো ছিলই না। তো কি করতো তখন, বয়স্ক লোকেরা কিছু খাবার বেঁধে নিয়ে হেঁটে হেঁটেই কুটুম বাড়ি চলে যেত, আত্মীয় বাড়ি যেত। তো অনেক রাস্তা হাঁটতে হতো, হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে যেত কোনো গাছতলায় বসে দুটো খাবার খেয়ে নিত, একটু জল খেয়ে নিত, দিয়ে আবার হাঁটা শুরু করতো, মানে মাঝপথে একটু বিশ্রাম নিত। আবার হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে আবার একটু বিশ্রাম নিত। এইভাবেই অনেক দূরের রাস্তা তারা জার্নি করত অতীতকালে। এখন তো আধুনিক যুগে এসব সিস্টেম আর নেই, কিন্তু অঙ্ক তো আছে। তো এখানে 10 কিমি করে যদি 20 কিমি যায়, কোথাও বিশ্রাম না নিয়ে কন্টিনিউ যদি যায়, তাও 2 ঘন্টা সময় লাগবে। 20 কিমি যেতে 10 কিমি করে গেলে 2 ঘন্টা শুধু যেতেই সময় লাগবে, বিশ্রাম বাদে। কিন্তু এখানে 2 ঘন্টা যেতে লাগলো। এবার ওই ব্যক্তি আবার কী করছে, 5 কিমি অন্তর 10 মিনিট করে বিশ্রাম নিচ্ছে রাস্তায়। তাহলে বিশ্রামের জন্য তো এক্সট্রা আলাদা সময় লাগবে। বিশ্রামের জন্য সময় কত লাগবে না, আগে আমাদের দেখতে হচ্ছে বিশ্রাম তিনি কতবার নেন, কয়বার বিশ্রাম নেন রাস্তায়। 20 কিমি দূরত্ব যায়, 5 কিমি করে যদি বিশ্রাম নেন তাহলে রাস্তার মাঝে বিশ্রাম নেবেন কতবার, কতবার বিশ্রাম নেবেন না, 5 দিয়ে 20-কে ভাগ করলে কত পাওয়া যায়, 4 পাওয়া যায়। 4 বার বিশ্রাম হওয়ার কথা, বিশ্রাম কি 4 বার তিনি নেবেন না, নেবেন না, 3 বার বিশ্রাম নেবেন। কারণ 4 বারের বার তো পৌঁছে যাচ্ছেন তিনি গন্তব্যস্থলে, যেখানে তার যাওয়ার উদ্দেশ্য সেখানে তিনি পৌঁছে যাচ্ছেন। তাই পৌঁছানোর পর তিনি বিশ্রাম নিলেন না, ঘুরে চলে আসলেন না, ঘুমিয়ে পড়লেন না, গল্পে মেতে গেলেন, সেসব কিছু আমরা দেখব না। আমরা জাস্ট পৌঁছানো পর্যন্তই সময় হিসাব করব। আর রাস্তার মাঝে কতবার বিশ্রাম নিচ্ছে দেখব। পৌঁছানোর পর বিশ্রাম হিসাবে, পৌঁছানোর পরে বিশ্রামের হিসাব তো আমাদের দায়িত্ব নয়, পৌঁছানো পর্যন্ত আমাদের হিসাব করার দায়িত্ব। 5 কিমি অন্তর যদি বিশ্রাম নেয় তাহলে রাস্তার মাঝে 3 বারই বিশ্রাম নেবেন। কিভাবে না, প্রথমে বাড়ি থেকে জার্নি শুরু করলেন, 5 কিমি গেলেন, 5 কিমি গিয়ে একবার বিশ্রাম নিলেন। এখানে কিন্তু বাড়ি থেকে যাত্রা শুরু করেছেন তিনি, বিশ্রাম হচ্ছে 5 কিমি যাওয়ার পর একবার বিশ্রাম হলো। তারপর আবার 5 কিমি যাওয়ার পর গিয়ে আর একবার বিশ্রাম নিলেন, 5 আর 5 10 কিমি তো চলেই গেলেন। আচ্ছা, তাহলে 2 বার বিশ্রাম হলো, আবার আর একবার 5 কিমি যাওয়ার পর বিশ্রাম নিলেন, টোটাল 15 কিমি যাওয়া হয়ে গেল। কিন্তু 15 কিমি যাওয়া হয়ে গেল, দিয়ে বিশ্রাম নিলেন। আর একবার কি করলেন, এই বিশ্রাম কাটিয়ে তিনি যখন উঠছেন তখন একদম তার গন্তব্যস্থলেই পৌঁছে গেলেন। এই 5 কিমি 5 কিমি 5 কিমি 4টে 5 কিমি, কয় কিমি গেল, 20 কিমি। রাস্তার মাঝে বিশ্রাম কটা হচ্ছে, 1টা 2টো 3টে। প্রথমবার বাড়ি থেকে বার হলেন, 5 কিমি গিয়ে বিশ্রাম নিলেন, 10 কিমিতে গিয়ে আবার একবার বিশ্রাম,
15 কিমিতে গিয়ে আবার একবার বিশ্রাম, পরের বার তো গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছেন, আত্মীয় বাড়িতে পৌঁছে যাচ্ছেন, পরের বার আর বিশ্রাম হিসাবের মধ্যে পড়বে না। তো বিশ্রাম তাহলে হচ্ছে রাস্তায় 3বার বিশ্রাম নিচ্ছেন 10 মিনিট করে। বিশ্রামের জন্য সময় লাগবে তাহলে কত মিনিট? 30 মিনিট সময় লাগবে, তাই না? বিশ্রামের জন্য সময় লাগবে 30 মিনিট। আর তার যাতায়াতের জন্য সময় কত লাগছে? 2 ঘন্টা। টোটাল সময় তাহলে কত লাগবে? না 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট। একে আমরা 2.5 ঘন্টা এভাবে লিখতে পারি, অথবা 2.5 ঘন্টাও লিখতে পারি। অ্যান্সার এটাই। এখানে এইচ মানে হচ্ছে আওয়ার, এইচ মানে আওয়ার মানে হচ্ছে ঘন্টা, তাই না? তাহলে 2.5 ঘন্টা সময় লাগবে। অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কের অ্যান্সার 2.5 ঘন্টা, অপশন এ অ্যান্সার। পরের অঙ্কে যাই আমরা। একটি গাড়ি স্বাভাবিক গতিবেগে যদি যায়, স্বাভাবিক গতিবেগের 7/11 গতিবেগে যদি যায়, তাহলে 22 ঘন্টায় কোনো স্থানে পৌঁছায়। স্বাভাবিক গতিবেগে চললে কত ঘন্টা সাশ্রয় হবে? দেখো, ট্রেনের যে কোনো গাড়ির গতিবেগ, স্বাভাবিক গতিবেগ মানে হচ্ছে সম্পূর্ণ গতিবেগ, সম্পূর্ণ গতিবেগ মানে হচ্ছে একাংশ গতিবেগ। কোনো গাড়ির স্বাভাবিক গতিবেগ মানে একাংশ গতিবেগ, একাংশ গতিবেগ মানে সম্পূর্ণ গতিবেগ। এখানে সম্পূর্ণ গতিবেগে, স্বাভাবিক গতিবেগে তো যাচ্ছে না, যাচ্ছে তার 7/11 গতিবেগে, তাও 22 ঘন্টায় পৌঁছাচ্ছে জায়গাতে। যদি স্বাভাবিক বেগে মানে সম্পূর্ণ বেগে অর্থাৎ একাংশ বেগে যান, তাহলে কত ঘন্টা সাশ্রয় হবে? সাশ্রয় শব্দের অর্থ কি? না, সাশ্রয় শব্দের অর্থ হচ্ছে কত ঘন্টা তার সেভ হবে, কত ঘন্টা তার বেঁচে যাবে, মানে কত ঘন্টা কম লাগবে, সেটা হিসাব করতে হবে, তাই না? আমরা তাহলে কি লিখব? না, 7/11 বেগে গেলে লাগে 22 ঘন্টা। 7/11 বেগে গেলে সময় লাগে 22 ঘন্টা। স্বাভাবিক বেগ মানে একাংশ বেগে গেলে সময় লাগবে কত? না 22 গুণ 7/11 গুণ হয়ে যাবে। 7/11 বেগে গেলে লাগে 22 ঘন্টা, একাংশ বেগে গেলে সময় কম লাগবে, কারণ একাংশ বেগ মানে স্বাভাবিক বেগ মানে গতিবেগ বেশি। একাংশ বেগে গেলে কত হবে? গুণ হয়ে যাবে। কাটো এবার, 11 দিয়ে এটা কাটলে হচ্ছে 2, 7 দুগুণে 14 ঘন্টা টাইম লাগবে। আগে সময় লাগতো 22 ঘন্টা, একাংশ বেগে মানে স্বাভাবিক বেগে গেলে লাগছে 14 ঘন্টা। আগে 22 ঘন্টা, এখন 14 ঘন্টা। কত ঘন্টা কম লাগছে? 22 বিয়োগ 14, কত ঘন্টা কম লাগছে? না 8 ঘন্টা। তার মানে 8 ঘন্টা সাশ্রয় হবে, 8 ঘন্টা সময় কম লাগবে আগের থেকে এখন স্বাভাবিক গতিবেগে যদি যায়। অ্যান্সার 8, অপশন সিতে আছে, দেখো 8 অ্যান্সার হবে অঙ্কের। পরের অঙ্কে যাই আমরা। একটি গরুর গাড়ি 80 কিমি রাস্তা 10 ঘন্টায় যায়। গাড়িটা অর্ধেক রাস্তা যায় 3/5 সময়ে। টোটাল 80 কিমি রাস্তা 10 ঘন্টার মধ্যেই যেতে হবে। 10 ঘন্টাতে 80 কিমি রাস্তা যায়। তো প্রথমে কি হচ্ছে? অর্ধেক রাস্তা। 80 কিমির অর্ধেক রাস্তা মানে কত হয়? না, 80 কিমির অর্ধেক রাস্তা মানে হচ্ছে 40 কিমি রাস্তা। 80 কিমির অর্ধেক রাস্তা মানে 40 কিমি রাস্তা। 40 কিমি রাস্তা যায় 3/5 সময়ে। টোটাল সময় তো 10 ঘন্টা, টোটাল সময় 10 ঘন্টা। তো প্রথম অর্ধেক রাস্তা মানে 40 কিমি রাস্তা যেতে 10 ঘন্টা 3/5 সময় লাগে। মানে কত সময় লাগবে? 10 ঘন্টা 3/5 সময় মানে 6 ঘন্টা। 6 ঘন্টা সময় লাগছে অর্ধেক রাস্তা যেতে। অর্ধেক রাস্তা যেতে লাগছে 6 ঘন্টা সময়। সময় বেঁচে আছে আর কত? টোটাল টাইম ছিল 10 ঘন্টা। 10 ঘন্টার মধ্যে 6 ঘন্টা শেষ, বেঁচে থাকছে আর 4 ঘন্টা। 4 ঘন্টা টোটাল ছিল 80 কিমি রাস্তা, অর্ধেক রাস্তা শেষ, 6 ঘন্টা টাইম শেষ, টাইম আছে আর 4 ঘন্টা। রাস্তা এখনো বেঁচে আছে 40 কিমি। 6 ঘন্টায় তো অর্ধেক রাস্তা গেছে। তো 80-র অর্ধেক মানে 40 কিমি রাস্তা গেছে। 40 কিমি রাস্তা এখনো বাকি আছে। 40 কিমি রাস্তা এখনো বাকি আছে। এই 40 কিমি রাস্তা 4 ঘন্টাতেই যেতে হবে, কারণ হাতে আর 4 ঘন্টায় আছে। 10 ঘন্টার মধ্যে 6 ঘন্টা শেষ, অর্ধেক রাস্তা যেতে 6 ঘন্টা শেষ।
3-এর 5 অংশ সময় মানে 6 ঘন্টা সময়। 10 ঘন্টার মধ্যে 6 ঘন্টা শেষ, বেঁচে আছে আর 4 ঘন্টা। এই 4 ঘন্টার মধ্যে অর্ধেক রাস্তা মানে 40 কিমি রাস্তা যেতে হবে। 4 ঘন্টায় 40 কিমি রাস্তা গেলে ঘন্টায় গতিবেগ কত করে হবে? 4 ঘন্টায় যদি 40 কিমি রাস্তা যায় তাহলে ঘন্টায় কত কিমি করে যেতে হবে? না 40/4, ঘন্টায় 10 কিমি করে যেতে হবে। তাহলে বাকি রাস্তা বাকি সময় যেতে হলে গাড়িটির গতিবেগ 10 কিমি করে হবে। 10 কিমি গতিবেগে গাড়িটিকে যেতে হবে। অপশন বি অ্যান্সার। 10 কিমি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার আমাদের। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এম এবং এন এর গতিবেগের অনুপাত আছে 2:3। যদি পায়ে হেঁটে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে এন এর সময় 36 মিনিট লাগে তাহলে এম এর সময় কত লাগবে? এম আর এন এর গতিবেগের অন্তর কত দেওয়া আছে? এম আর এন এই দুজনের গতিবেগের অন্তর আছে 2 আর 3। 2 আর 3 হচ্ছে গতিবেগের অন্তর। এস মানে স্পিড, স্পিড মানে গতিবেগের অন্তর। গতিবেগের অন্তর আছে 2 আর 3, আর এন এর সময় দেওয়া আছে। তাহলে সময়ের অনুপাতে যেতে হবে। সময় যেহেতু বার করতে হবে তো গতিবেগ থেকে আমরা সময়ের অনুপাতে যাব। গতিবেগের অনুপাত যদি এটা হয়, সময়ের অনুপাত হবে ঠিক এর উল্টোটা, উল্টে যায়। গতিবেগের অনুপাত যদি 2:3 হয়, সময়ের অনুপাত তাহলে 3:2 হবে, উল্টোটা হবে, আগে পরে হয়ে যাবে। এর মানে হচ্ছে এন যদি 2 একক সময়ে নির্দিষ্ট দূরত্ব যায়, এন যাবে 3 একক সময়ে। এন 2 একক সময়ে গেলে এম এর লাগবে 3 একক সময়। তো এন এর সময় কত দেওয়া আছে? 36 মিনিট দেওয়া আছে। তো অনুপাতে 2 মানে তাহলে 36 বলা যায়। এনের অনুপাত 2, এনের সময় লাগে 36 মিনিট। তো অনুপাতে 2 মানে 36, অনুপাতে 2 মানে 36 হলে অনুপাতের 1 মানে কত হবে? অনুপাতের 1 মানে 18 হবে। 2 মানে 36 হলে 1 মানে তো 18ই হয়। 3 মানে তাহলে কত হবে? না এখানেও সেই 18 গুণ হবে। 1 মানে 36 হলে 3 মানে হবে 3 18 54। তার মানে এম এর সময় লাগবে 54 মিনিট। এন যেখানে 36 মিনিটে যাচ্ছে, এম এর সেখানে সময় লাগবে 54 মিনিট। আনসার 54। এম এর একই দূরত্ব অতিক্রম করতে 54 মিনিট সময় লাগবে। অপশন সি আনসার। অপশন সিতে 54 আছে, আনসার অপশন সি। আমরা পরের অঙ্কে চলে যাই। একজন কনস্টেবল একটি চোরের থেকে 114 কিমি দূরে আছে। চোর আর কনস্টেবলের মধ্যে দূরত্ব আছে প্রথমে 114 কিমি। কনস্টেবল মিনিটে 21 মিটার যায় আর চোর প্রতি মিনিটে 15 মিটার যায়। কনস্টেবল বেশি যায়। 1 মিনিটে কনস্টেবল কত মিটার বেশি যাবে? কত মিটার বেশি যায়? না 6 মিটার বেশি যায়, তাই না? কনস্টেবল যায় 21 কিমি, চোর যায় 15 কিমি। তাহলে কনস্টেবল চোরের থেকে 6 মিটার বেশি যায়। 1 মিনিটে 6 মিটার বেশি যায়, কিন্তু মিনিটে বলা আছে। 1 মিনিটে যদি 6 মিটার বেশি যায় তাহলে 114 কিমি 114 মিটার দূরত্ব আছে তাদের মধ্যে। 114 মিটার দূরত্ব যদি যায় তাহলে চোর ধরা পড়ে যাবে কনস্টেবলের কাছে, তাই না? মানে কনস্টেবল চোরটিকে ধরতে তাহলে কত সময় নেবে? কনস্টেবল চোরের থেকে 1 মিনিটে 6 মিটার বেশি যায়, 114 মিটার বেশি যেতে কত সময় লাগবে? দূরত্ব আছে 114, 1 মিনিটে 6 মিটার বেশি গেলে 114 যেতে সময় লাগবে 114/6। কাটাকাটি করা যাক। 6 দিয়ে কাটলে হচ্ছে 6 একে 6 থাকছে 5, 54। 6 9 54, 19 হচ্ছে 19 মিনিট টাইম লাগবে। 19 মিনিট পর কনস্টেবল চোরটাকে ধরে ফেলবে। অ্যান্সার 19। 19 মিনিট পর কনস্টেবল চোরকে ধরতে পারবে। অ্যান্সার হচ্ছে 19। আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।